হ্যাঁ, তো বলো আগের দিন পড়াশোনায় কার কি অসুবিধা আছে বলো। আগের দিন তো আমি রিজিড রোটার পার্টটাকে করে ফেলেছিলাম, সেখানে কার কি অসুবিধা আছে একটু বলে নাও। কোনো কিছু বুঝতে অসুবিধা আছে? কিরে পড়েছিস, দেখেছিস? দেখে কার কোনো সাড়া নেই। আগের দিনের ক্লাসের কারো কিছু অসুবিধা আছে, মানে পড়েছিস বা দেখেছিস? অসুবিধা হয়নি তো? আচ্ছা চলো তাহলে আমরা শুরু করি আজকের মতো। আচ্ছা, তাহলে আমরা তো প্রবলেমস ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম সেটা নিয়ে কথাবার্তা বলছি। আচ্ছা, আজকে আমাদের যে জিনিসটা নিয়ে আলোচনা করার কথা সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট একটা, সেটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন আয়নস। মানে আমরা হারমোনিক অসিলেটর পার্টটাকে কমপ্লিট করেছিলাম, তারপর প্রবলেমস ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে কথাবার্তা বলতে গিয়ে আমি প্রথমে তোমার এটাকে বলেছি, তোমার পার্টিকেল রোটেটিং এর রিং প্রবলেমটাকে বলেছি, তারপর রিজিড রোটার প্রবলেমটাকে বলেছি, তবে থার্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম সেটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম প্রবলেম। তাহলে আজকে আমাদের যা কিছু আলোচনা হবে সবটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন আয়নস, এটা নিয়ে মূলত আলোচনাটা চলবে আমাদের। চলো আমরা শুরু করি। হাইড্রোজেন অ্যাটম or hydrogen like one electron ions. হাইড্রোজেন অ্যাটম আর হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন আয়নস। দেখো তোমার হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন আয়নসটা হচ্ছে তোমার একটা থ্রি ডাইমেনশনাল প্রবলেম। মানে যখন তুমি পার্টিকেল রোটেটিং এর রিং প্রবলেম করেছিলে সেখানে যদিও প্রবলেমটা টু ডাইমেনশনাল কিন্তু রেডিয়াসটা ফিক্স করে দিয়েছিল বলে শুধুমাত্র অ্যাঙ্গেলটাই পাল্টাচ্ছিল, অর্থাৎ সিঙ্গেল ভেরিয়েবল প্রবলেম ছিল। যখন রিজিড রোটার প্রবলেমটাকে করেছো সেখানে আর থিটা ফাই এর মধ্যে আবার আর কনস্ট্যান্ট ছিল, মানে রিজিড রোটার প্রবলেম অথবা পার্টিকেল রোটেটিং এর সারফেস অফ এ স্ফিয়ার, দুটো প্রবলেম বলেছিলাম একই রকমের প্রবলেম। এদের ক্ষেত্রে তোমার আরটা ফিক্স ছিল বলে থিটার ফাইটা হচ্ছে ভেরিয়েবল ছিল, টু ভেরিয়েবল প্রবলেম ছিল। কিন্তু হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইট ওয়ান ইলেকট্রন আয়নসের ক্ষেত্রে এটা কিন্তু একটা থ্রি ভেরিয়েবল প্রবলেম। ঠিক আছে? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন আয়ন, সেখানে তো ইলেকট্রনের সংখ্যা হচ্ছে একটা। তা ইলেকট্রনের সংখ্যা যদি একটা হয় তাহলে যে পোটেনশিয়াল এনার্জিটা তোমার এখানে কাজ করবে সেটা হচ্ছে স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল। সেটা কিরকম? ধরো এই একটা তুমি স্ফিয়ার কনসিডার করছো, এটা ধরো অরিজিন যেখানে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস ধরে না প্লাস জেড ইন্টু ই, মানে হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন আয়নস, অর্থাৎ তোমার ধরো মানে এইটা মানে হচ্ছে তোমার হাইড্রোজেন অ্যাটমটা পড়ে তার মধ্যে এছাড়া হিলিয়াম প্লাসটা তুমি ভাবতে পারো, লিথিয়াম টু প্লাসটাকে ভাবতে পারো, বা ধরো তুমি সোডিয়াম 10 প্লাসটাকে ভাবতে পারো, বা ইউরেনিয়াম 91 প্লাসটাকে ভাবতে পারো। এইগুলো সব ওয়ান ইলেকট্রন আয়নস। এই ওয়ান ইলেকট্রন আয়নসের ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা যেহেতু একটা, তাহলে এক্ষেত্রে কি টাইপের ফোর্স কাজ করবে না, যেটা হবে এই এখানে যদি নিউক্লিয়াস থাকে, এখানে যদি ইলেকট্রন থাকে, তাদের মধ্যে দূরত্ব যদি আর থাকে, তাহলে পোটেনশিয়াল এনার্জি, যেটা একবারে পোটেনশিয়াল এনার্জিটা লিখে ফেলছি, এনার্জি ভি আরটা হচ্ছে তোমার, আমি এসআই এই শব্দটাকে লিখছি, হ্যাঁ, মাইনাস জেড ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর। এইটা হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন। আচ্ছা, এবং দেখো এই পোটেনশিয়াল এনার্জিটা শুধুমাত্র আর এর উপর ডিপেন্ড করছে, অর্থাৎ তুমি যদি আর রেডিয়াসের একটা স্ফিয়ার কনসিডার করো, তার সারফেসে মানে কেন্দ্রে নিউক্লিয়াসটা রেখেছো, তার সারফেসে যে কোনো পয়েন্টে কিন্তু পোটেনশিয়াল এনার্জিটা একই।
সেখানে এটাকে বলা হচ্ছে স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল। তাহলে এখানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি at every point on the surface of a sphere of potential energy at every point on the surface of a sphere of particular radius are the same. Hence, it is called a spherically symmetric potential. এটা হচ্ছে স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল। মানে স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল নামটা কেন হয়েছে? কারণ তুমি আর রেডিয়াসে যদি একটা স্ফিয়ার কনসিডার করো, তার সারফেসে প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল এনার্জিটা একই, সেখানে একটা স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল আছে। এবারে এই প্রবলেমটা যখন তুমি দেখছো, তাহলে প্রথমেই লোকে যেটা করবে সেটাকে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করবে। কারণ আমরা আগের সেমিস্টারে যে সমস্ত প্রবলেম সলভ করেছি বা তার মতো করে বিভিন্ন রকমের অপারেটর দেখেছি, হ্যামিল্টনিয়ান অপারেটর দেখেছি, প্রত্যেকটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমরা দেখেছি। তাহলে প্রথমে হচ্ছে যদি থ্রি ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের প্রবলেমটাকে দেখো তুমি, থ্রি ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে তোমার প্রবলেমটাকে তুমি দেখবে, তখন জিনিসটা কিরকম হচ্ছে দেখাবে। এটা দেখাই তোমাকে। ধর এই যে ছবিটা আমি আরেকবার আঁকছি, এই যে নিউক্লিয়াস আছে যেখানে তোমার প্লাস জেড ইন্টু ই, তার একটা কোঅর্ডিনেট আছে, ধরে নাও নিউক্লিয়াসের এক্স কোঅর্ডিনেট, নিউক্লিয়াসের ওয়াই কোঅর্ডিনেট, নিউক্লিয়াসের জেড কোঅর্ডিনেট, এইটা। আর এখানে যে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনটা ধরে নাও এক্সই, ওয়াই, জেডই, এইটা। তাহলে এটা হচ্ছে ইলেকট্রনের কোঅর্ডিনেট, ঠিক আছে। তাহলে এবারে যখন তুমি এখানে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা লিখবে থ্রি ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা মানে একদম থ্রি ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কি হবে? দেখো এমনিতে তো তুমি এইচ সাই ইকুয়াল টু ই সাই হিসেবে লেখো। আর এইচ এর মধ্যে কি থাকবে? হ্যাঁ, এইচ এর মধ্যে থাকবে কাইনেটিক এনার্জি ফর দ্য নিউক্লিয়াস থাকবে, কাইনেটিক এনার্জি ফর দ্য ইলেকট্রন থাকবে, আর যেটা থাকবে যে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে যে পোটেনশিয়াল এনার্জিটা, সেই পার্টটা তোমার হ্যামিল্টনিয়ানের মধ্যে থাকবে ইন্টু সাই ইকুয়াল টু ই ইন্টু সাই। এটা মানে কাইনেটিক এনার্জি ফর দ্য নিউক্লিয়াস থাকবে, কাইনেটিক এনার্জি ফর দ্য ইলেকট্রন থাকবে, আর পোটেনশিয়াল এনার্জি যেটা থাকবে সেটা তোমার ওই নিউক্লিয়াস এবং ইলেকট্রনের যে পারস্পরিক অ্যাট্রাকশন জনিত যে পোটেনশিয়াল এনার্জি সেটা থাকবে। এখানে নিউক্লিয়াস নিউক্লিয়ার রিপারেশনের কোনো গল্প নেই, যেটা কোনো একটা মলিকুলের ক্ষেত্রে হতে পারে। মাল্টি ইলেকট্রন প্রবলেম হলে ইলেকট্রন ইলেকট্রন রিপারেশন থাকতো, সেখানে তার কোনো গল্প নেই। তার মানে পুরো জিনিসটা হচ্ছে এই। আচ্ছা, এবারে দেখো তোমার এই যে কাইনেটিক এনার্জি পার্টটা, সেটা হচ্ছে মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মাস অফ দ্য নিউক্লিয়াস ইন্টু ডেল ফর নিউক্লিয়াস তার স্কোয়ার, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি অপারেটর, মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু ডেল ই তার স্কোয়ার, এইটা। আর প্লাস পোটেনশিয়াল এনার্জি যে পার্টটা, সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ধরো ভি আর, এখানে যেটা লেখা হয়েছে উপরে সেইটা, এইটা ইন্টু সাই, এটা হয়েছে ই সাই, এইটা হচ্ছে। এবারে এখানে এই আরটাকে লেখা ঠিক হলো না। যেটা কথা হচ্ছে, আমি তো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে করছি, তার মানে পোটেনশিয়াল এনার্জিটাকেও কিন্তু তোমাকে জাস্ট মানে কার কার ফাংশন সেই মতো করে প্রপারলি লিখতে হবে। কিন্তু কার ফাংশন এখন আমি লিখছি না, পরের লাইনে সেটা লিখবো। ওই জন্য একটা পোটেনশিয়াল এনার্জি কাজ তৈরি। আচ্ছা, এবারে পুরো জিনিসটাকেই তুমি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে লেখার চেষ্টা করো। এই যে ল্যাপ্লাসিয়ান অপারেটরটা কি হবে? ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার বা ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার বা ডেল টু বাই ডেল জেড স্কোয়ার, সেটা নিউক্লিয়াসের জন্য আলাদা করে হবে, ইলেকট্রনের জন্য আলাদা করে হবে। তো এটা কি দাঁড়াচ্ছে তাহলে?
minus h cos square by twice mass of the nucleus into del 2 by del xn তার স্কোয়ার প্লাস del 2 by del yn তার স্কোয়ার প্লাস del 2 by del zn তার স্কোয়ার এইটা minus h cos square by twice mass of the electron into del 2 by del xe তার স্কোয়ার plus del 2 by del ye তার স্কোয়ার plus del 2 by del ze তার স্কোয়ার এইটা হলো এটা হচ্ছে কাইনেটিক এনার্জি ফর দ্য নিউক্লিয়াস, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি ফর দ্য ইলেকট্রন। আচ্ছা এবারে এইটা হচ্ছে দেখো মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই, মানে মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন জিরো আর, এই এপসাইলন জিরো পর্যন্ত লিখলে তুমি এবারে আরটা খেয়াল করে দেখো, আরটা হচ্ছে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের দূরত্ব, তো দূরত্ব কত হবে এক্সি মাইনাস এক্সএন তার স্কোয়ার হবে প্লাস ওয়াই কি মাইনাস ওয়াই এন তার স্কোয়ার হবে প্লাস জেড ই মাইনাস জেড এন তার স্কোয়ার হবে, পরে পুরোটা স্কোয়ার রুট করলাম। তাহলে এইটা হচ্ছে আটটা, যেটা ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে দূরত্ব হচ্ছে। তাহলে এইটা তোমার থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলে হ্যামিল্টনিয়ান অপারেটর হয়ে গেল। তার সঙ্গে থাকবে কি ওয়েভ ফাংশনটা, ওয়েভ ফাংশনটা এখন এই নিউক্লিয়াসের কিছু তিনটে কোঅর্ডিনেট এক্স এন ওয়াই এন জেড এন, ইলেকট্রনের কিছু তিনটে কোঅর্ডিনেট এক্স ই ওয়াই ই জেড ই, এটার ফাংশন হবে ইকুয়াল টু ই আবার সাই এক্স এন ওয়াই এন জেড এন এক্স ই ওয়াই ই জেড ই। এইটা দেখো, এই হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন 3 ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। বুঝতে পেরেছো? মানে কার্টেসিয়ান 3 ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে হাইড্রোজেন অ্যাটমের জন্য শ্রোডিঞ্জার ইকুয়েশনটা, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা এরকম ভাবে লিখতে হবে। ঠিক আছে, হচ্ছে কি কোনো অসুবিধা হচ্ছে নাকি? কিছু কেউ হ্যাঁ হু কিছু করছো না কেন? হ্যালো, ঠিক আছে তো? আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবারে দেখো, এই যে ইকুয়েশনটা দেখেই বুঝতে পারছো বেশ কমপ্লিকেটেড ইকুয়েশন, কারণ অনেকগুলো কারণ আছে। প্রথম যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এখানে ওয়েভ ফাংশনটা 6টা কোঅর্ডিনেটেড ফাংশন। আমি যখন পার্টিকুলার বক্স প্রবলেম করেছিলাম, যখন তোমার ধরো সরি হ্যাঁ, যখন পার্টিকুলার বক্স প্রবলেম করেছিলাম তখন 3 ডাইমেনশনাল প্রবলেমটাকে সলভ করার সময় আমি বলেছিলাম একটা সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিকে তোমাকে 3টে 1 ডাইমেনশনাল ইকুয়েশন তোমাকে রিডিউস করে ফেলতে হচ্ছিল। তাহলে এখানেও সেই কাজটাকে করতে হবে, এই ইকুয়েশনটাকে তোমাকে রিডিউস করে ফেলতে হবে। রিডিউস করবে কি করে দেখো, এটা কথা হচ্ছে যে মানে অনেকগুলো স্টেপ আছে পরপর করে। তাহলে প্রথম কথা হচ্ছে যে এই যে পার্টিকুলার প্রবলেমটা তুমি লিখেছো সেখানে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের অ্যাবসলিউট কোঅর্ডিনেটগুলোকে ব্যবহার করা হয়েছে। নিউক্লিয়াসের অ্যাবসলিউট কোঅর্ডিনেট এবং ইলেকট্রনের অ্যাবসলিউট কোঅর্ডিনেট তোমাকে ব্যবহার করতে হয়েছে। এবারে কথা হচ্ছে যে আমার অ্যাবসলিউট কোঅর্ডিনেট দিয়ে ব্যবহার করে আমি কি হচ্ছে হাইড্রোজেন অ্যাটমটার জন্য অ্যাজ এ হোল বা হাইড্রোজেন লাইট ইলেকট্রন আয়নসের জন্য অ্যাজ এ হোল তুমি শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে লিখে ফেললে। কিন্তু আমি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড কিসে? আমি ইন্টারেস্টেড হচ্ছে নিউক্লিয়াসের সাপেক্ষে ইলেকট্রনের যে রিলেটিভ মোশন সেটা নিয়ে আমি ইন্টারেস্টেড। তো আমি যদি মানে অ্যাটমটার অ্যাজ এ হোল মোশন নিয়ে ইন্টারেস্টেড না থাকি, তার বদলে নিউক্লিয়াসের রেসপেক্টে ইলেকট্রনের যে মোশন সেটা নিয়ে অ্যাকচুয়ালি আমি ইন্টারেস্টেড হই, তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে এই অ্যাবসলিউট কোঅর্ডিনেটগুলোকে তুমি একটু কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন করে সেন্টার অফ মাস কোঅর্ডিনেট এবং রিলেটিভ কোঅর্ডিনেটে তুমি নিয়ে চলে যাও। তার মানে যেটা করতে হচ্ছে যে অ্যাবসলিউট কোঅর্ডিনেট, আচ্ছা প্রথমে এইটা লিখে দিই, দিস ইজ এ সিক্স ভেরিয়েবল প্রবলেম একটা 6 ভেরিয়েবল প্রবলেম। তাহলে আমি কি করছি না, অ্যাবসলিউট কোঅর্ডিনেট এইখান থেকে সেন্টার অফ মাস কোঅর্ডিনেট অ্যান্ড
রিলেটিভ কোঅর্ডিনেট সাথে এটা চেঞ্জ করার চেষ্টা করি। অ্যাবসলিউট কোঅর্ডিনেট থেকে সেন্টার অফ মাস কোঅর্ডিনেট আর রিলেটিভ কোঅর্ডিনেট এটাকে আমি চেঞ্জ করার চেষ্টা করি। তাহলে অ্যাবসলিউট কোঅর্ডিনেটে দেখো ছিল কে কে না এক্সএন, ওয়াইএন, জেডএন আর এক্সি, ওয়াইই, জেডি ছিল। আচ্ছা সেন্টার অফ মাস কোঅর্ডিনেটটা এরকম ভাবে ডিফাইন করতে তাহলে ক্যাপিটাল এক্স একটাকে বললাম, ক্যাপিটাল ওয়াই বললাম, ক্যাপিটাল জেড বললাম। ক্যাপিটাল এক্সটা হচ্ছে তোমার নিউক্লিয়াসের মাস ইন্টু নিউক্লিয়াসের এক্স কোঅর্ডিনেট প্লাস ইলেকট্রনের মাস ইন্টু ইলেকট্রনের এক্স কোঅর্ডিনেট ডিভাইডেড বাই এম এন প্লাস এম ই। এইটা হচ্ছে নিউক্লিয়াসের মাস ইন্টু ওয়াই কোঅর্ডিনেট ফর নিউক্লিয়াস, mass of electron into y coordinate of electron divided by mn plus me। ঠিক একই রকম ভাবে মানে ওটা m1 x1 plus m2 x2 by m1 plus x2, এটা সেন্টার অফ মাস কোঅর্ডিনেট সবসময় এইরকম ভাবে লিখতে হয়। তাহলে ওয়ান ডাইমেনশনে যদি মানে একটা কোঅর্ডিনেট x1 যেখানে মাস আছে m1 আর একটা কোঅর্ডিনেট x2 যেখানে মাস হচ্ছে m2 হয়, তাহলে সেন্টার অফ মাস হচ্ছে m1 x1 plus m2 x2 by m1 plus m2। সেটা এখানে কাজে লাগায়। এখানে mass of the nucleus into z coordinate for nucleus, mass of the electron into z coordinate for electron, z coordinate for electron by mass of nucleus plus mass of electron। এটা তাহলে এগুলো হলো তোমার সেন্টার অফ মাস কোঅর্ডিনেট। রিলেটিভ কোঅর্ডিনেট কি না এক্সটাকে তুমি লিখবে এক্স ইলেকট্রন মাইনাস এক্স নিউক্লিয়াস। এইটা হচ্ছে তোমার রিলেটিভ কোঅর্ডিনেট। যদি স্মল এক্স স্মল ওয়াই স্মল জেড ফর্মে লিখি তাহলে এক্সটা হয়ে যাচ্ছে এক্স ই মাইনাস এক্স এন, ওয়াইটা হয়ে যাচ্ছে ওয়াই ই মাইনাস ওয়াই এন, আর জেডটা হয়ে যাচ্ছে জেড ই মাইনাস জেড এন। এটা তাহলে এইগুলো হচ্ছে রিলেটিভ কোঅর্ডিনেট বা রিলেটিভ কোঅর্ডিনেট অফ ইলেকট্রন উইথ রেসপেক্ট টু দ্য নিউক্লিয়াস, সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে দেখো তুমি সেন্টার অফ মাস কোঅর্ডিনেট এবং রিলেটিভ কোঅর্ডিনেট এইরকম ভাবে তুমি লিখলে। ঠিক আছে, আচ্ছা এবারে এই যে মানে আমি ওই দেখবে তোমাদের এটা একটুখানি নিজেদেরকে একটুখানি করতে বলেছিলাম যখন তুমি কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনটাকে করো না, যেমন কার্টিজিয়ান থেকে পোলারে যেমন ট্রান্সফরমেশনটা তুমি করেছো সেই মতো করে তোমার ডেরিভেটিভ হ্যানাতানা ইত্যাদিগুলো তোমার চেঞ্জ হয়েছে। ঠিক একই রকম ভাবে যে অ্যাবসলিউট কোঅর্ডিনেট এই যে ছটা ছিল এক্স এন ওয়াই এন জেড এন এক্স ওয়াই জেড, সেখান থেকে সেন্টার মাস কোঅর্ডিনেট বা রিলেটিভ কোঅর্ডিনেটে গেলে তার মতো করে না এই যে শোডিঞ্জার ইকুয়েশনটা আছে, মানে ইকুয়েশনটা ধরো একটা নাম দেওয়া যাক, কতগুলো ইকুয়েশন নাম দেওয়া যাক, এটা পরে কাজে লাগবে। এটা 1 নম্বর ইকুয়েশন ধরো, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এটা তাহলে এই যে 2 নম্বর ইকুয়েশনে যদি এই যে করসপন্ডিং ডেরিভেটিভ গুলো আছে সেইটাকে না তুমি যদি সেন্টার অফ মাস কোঅর্ডিনেট বা রিলেটিভ কোঅর্ডিনেটে নিয়ে যাও, হ্যাঁ এটা নিয়ে যাও মানে মানে লম্বা প্রসেস কিন্তু খুব ইজি প্রসেস। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মানে যেটা হচ্ছে যেটা বলছিলাম যে এখানে না যেমন করে কার্টিজিয়ান থেকে পোলারে ট্রান্সফরমেশন করতে হয়, ঠিক একই লজিকে কিন্তু অ্যাবসলিউট কোঅর্ডিনেট থেকে সেন্টার অফ মাস কোঅর্ডিনেটে বা রিলেটিভ কোঅর্ডিনেটে কিন্তু যাওয়া যায়। এই অঙ্কটা একটু লেন্দি কিন্তু করতে পারা যায়, মানে ঘন্টা 2 সময় লাগবে কিন্তু করতে পারা যাবে। আচ্ছা করলে এবারে কি হবে, করলে যেটা হবে যে এই ইকুয়েশন টুটাকে তুমি তখন দুটো ইকুয়েশনে ভেঙে ফেলতে পারবে। তাহলে যদি মানে আফটার সাবস্টিটিউশন সাবস্টিটিউশন equation 2 can be splitted into টু ইকুয়েশন, দুটো ইকুয়েশনে ভেঙে যাবে। তারা কি কি, আর একটা দেখতে হবে এরকম মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মাস অফ দ্য নিউক্লিয়াস প্লাস মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু del 2 by del capital X square plus del 2 by del capital Y square plus del 2 by del capital Z square into psi, যেখানে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল জেড হলো ইকুয়াল টু ই সাই ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল জেড হলো এইটা। এইটা একটা ইকুয়েশন।
এইটা একটা হবে, আর একটা হবে এরকম দেখতে, মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল জেড স্কোয়ার। মানে আগেরটায় আছে সব সেন্টার অফ মাস কোঅর্ডিনেট, পর একটা রিলেটিভ কোঅর্ডিনেট আসছে, প্লাস এখানে যে পোটেনশিয়াল এনার্জিটা থাকছে সেটা তুমি যদি লিখে ফেলো, সরি, মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু সাই, যেটা এক্স ওয়াই জেড এর ফাংশন ইকুয়াল টু ই, এটা সাই এক্স ওয়াই জেড এর ফাংশন। তো দেখে এই ইকুয়েশনটা এরকম দুটো ইকুয়েশনে তোমার ভেঙে যাবে। তাহলে এই যে ট্রান্সফরমেশনটা এই 2 নম্বর থেকে তোমার 3 নম্বর এবং 4 নম্বরে আসে, এটা বেশ লেন্দি প্রসেস, মানে বেশ লম্বা প্রসেস। কিন্তু এটা করতে পারা যায়, এটা এটা বেশ সহজ, মানে করতে পারা যায়, মানে খুব ইজি এমনিতে। মানে তুমি যদি টেকনিকটাকে জানো, শুধু একটুখানি মাথা ঠান্ডা রেখে করে যাও। আর হ্যাঁ, কেউ যদি ইন্টারেস্টেড থাকে আমায় বলবে, আমি কিভাবে তোমার এগোতে হবে টেগোতে হবে সব বলে দেবো বা করে দেবো। আর বইও দেখবে হারমোনিক অসিলেটর প্রবলেমের ক্ষেত্রে হারমোনিক অসিলেটর প্রবলেমটাকে যখন করা হয়েছে, তখন তোমার এই ওয়ান ডাইমেনশনে অ্যাবসলিউট কোঅর্ডিনেট থেকে রিলেটিভ কোঅর্ডিনেটে যখন যাওয়া হয়, তখন আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে তোমার অ্যাবসলিউট মাস থেকে রিলেটিভ রিডিউস মাসগুলো আসে আর কি, এগুলোকে করা হয়েছে। এটা ওয়ান ডাইমেনশনে করা হয়েছে, 3 ডাইমেনশনটা জাস্ট 3 গুণ হবে, তো অসুবিধা কিছু নাই এটা। আচ্ছা, এবার একটুখানি খেয়াল করে দেখো, এই যে 3 নম্বর ইকুয়েশনে আমি এইখানে একটা সাফিক্স ট্রান্সলেশন, ইয়ে একটা সাফিক্স ট্রান্সলেশন, সাই একটা সাফিক্স ট্রান্সলেশন, এটা আমি লিখছি। কেন লিখছি খেয়াল করে দেখো, যে ইকুয়েশন যে থিটা, সেখানে কোনো পোটেনশিয়াল এনার্জি নাই। ইকুয়েশন থিটায় কোনো দেখো পোটেনশিয়াল এনার্জি নাই, পুরোটাই আছে হচ্ছে তোমার এই কাইনেটিক এনার্জিটা। এবং এখানে মাস যেটা ইনভলভ আছে দেখো, নিউক্লিয়াসের মাস প্লাস ইলেকট্রনের মাস, অর্থাৎ হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক 1 ইলেকট্রন আয়নে যে টোটাল মাসটা এখানে ইনভলভ আছে। তার মানে ইকুয়েশন থ্রি অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট দ্য ট্রানজেকশনাল মোশন of the atom or ions as a whole, বা অ্যাটম বা আয়নের যে তোমার ট্রান্সফার মোশন অফ দ্য অ্যাটম আর আয়ন অ্যাজ এ হোল, সেইটা বেসিক্যালি ইকুয়েশন 3 এর মধ্যে আছে। তাহলে ইকুয়েশন 3 রিপ্রেজেন্ট দ্য ট্রান্সফার মোশন অফ দ্য অ্যাটম আর আয়ন্স অ্যাজ এ হোল, এইটা ঠিক আছে। মানে এটা বুঝতেই পারছো, তুমি ধরো তোমাকে যদি আজকে মানে ফ্রি পার্টিকেল প্রবলেম তার 3 ডাইমেনশনে টাইম ইন্ডিপেন্ডেন্ট শোরিঞ্জার ইকুয়েশন লিখতে, তুমি তো এটাই লিখতে না, সেখানে মাসটা শুধু হয়ে গেছে নিউক্লিয়াস মাস প্লাস ইলেকট্রনের মাস, অর্থাৎ অ্যাটমটার অ্যাজ এ হোল মাস তোমার রিপ্রেজেন্ট করছে বলে এখানে ওয়েভ ফাংশনটাকে ট্রান্সফার ওয়েভ ফাংশন বলছো, এনার্জিকে তুমি ট্রান্সফার এনার্জি বলছো। তাহলে এইটা মানে দিস ইজ ইজি টু সলভ, কারণ আমি অলরেডি সলভ করেছি। আমরা আগের সেমিস্টারেই ফ্রি পার্টিকেল প্রবলেম কেমন করে সলভ করতে শিখেছি, এখানে সেপারেশন আর ভেরিয়েবলটাও ইজিলি করে ফেলতে পারবে। আর তোমার ফ্রি পার্টিকেল প্রবলেম তো সেটাকে কেমন করে সলভ করতে হয় তার ইজি সলিউশনটা তোমার দেখা যায়, টু আই কে এক্স, এগুলো হচ্ছে তার সলিউশন হয়। আর দিস ইজ ইজি টু সলভ অ্যান্ড উই গেট psi translational and E translational. But we are not interested in this motion. আমরা কিন্তু এই যে অ্যাটমটা অ্যাজ এ হোল তার কি ট্রান্সলেশনাল এনার্জি হবে, এটা নিয়ে আমি কোনোভাবেই কিন্তু ইন্টারেস্টেড নেই। আমি যখন হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক 1 ইলেকট্রন আয়নস এই প্রবলেমগুলোকে ট্যাকেল করছি, তখন কি আমি কোনোভাবে ইন্টারেস্টেড যে অ্যাটমটা অ্যাজ এ হোল তার ট্রান্সলেশনাল মোশন কি হবে, তার ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি কি হবে, এটা নিয়ে আমি কিন্তু ইন্টারেস্টেডই নই আর এটা। বাট উই আর নট ইন্টারেস্টেড ইন দিস মোশন। তাহলে আমরা কি নিয়ে ইন্টারেস্টেড? উই আর অ্যাকচুয়ালি interested in equation 4 that represents the motion of
ইলেকট্রন উইথ রেসপেক্ট টু দ্য নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের রেসপেক্টে যে ইলেকট্রনের যে রিলেটিভ মুভমেন্টটা, দ্য রিলেটিভটাকে লিখে নিই, রিলেটিভ মোশন অফ দ্য ইলেকট্রন উইথ রেসপেক্ট টু দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াসের রেসপেক্টে ইলেকট্রনের যে রিলেটিভ মোশন আর কি, সেইটা তোমার ইকুয়েশন 4 এর মধ্যে আছে। এবং সেই জন্য দেখো এখানে এই যে মানে যে কোঅর্ডিনেট গুলো আছে সেটা হচ্ছে ইলেকট্রনের কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু দ্য নিউক্লিয়াস, সেগুলো আছে। তাহলে এইখানে যেটা হচ্ছে এই যে সাইটা, এগুলো বেসিক্যালি সব ইলেকট্রনিক ওয়েভ ফাংশন। এই এনার্জিটা ইলেকট্রনিক এনার্জি, সাইটা কিন্তু তোমার সব এগুলো সব ইলেকট্রনিক, এগুলো তুমি সেভাবে ধরো ইলেকট্রনিক, এটা ইলেকট্রনিক, এটা কিন্তু তোমার ইলেকট্রনিক, ঠিক আছে। আচ্ছা, যেখানে মিউটা হচ্ছে তোমার মাস অফ দ্য নিউক্লিয়াস ইন্টু মাস অফ দ্য ইলেকট্রন ডিভাইডেড বাই মাস অফ দ্য নিউক্লিয়াস প্লাস মাস অফ দ্য ইলেকট্রন, এটাকে বলা হচ্ছে তোমার রিডিউস মাস। রিডিউস মাস, ঠিক আছে। মাস অফ দ্য নিউক্লিয়াস ইন্টু মাস অফ দ্য ইলেকট্রন বাই মাস অফ দ্য নিউক্লিয়াস প্লাস মাস অফ দ্য ইলেকট্রন, সেটা তোমার রিডিউস মাস, এইটা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবারে দেখো এই যে 4 নম্বর ইকুয়েশনটা, 4 নম্বর ইকুয়েশনটাকে নিয়ে কিন্তু আমি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড, ঠিক আছে। এবারে এবারে তাহলে কি দাঁড়ালো দেখো প্রথমেই, তাহলে এই যদি তুমি অ্যাবসলিউট কোঅর্ডিনেট থেকে যখন রিলেটিভ কোঅর্ডিনেট বা সেন্টার অফ মাস কোঅর্ডিনেটে তুমি রিডিউস করে যাচ্ছ, তখন কি হচ্ছে, তখন হচ্ছে দেখো যে একটা 6 ভেরিয়েবল প্রবলেমটা এক ধাক্কায় 3 ভেরিয়েবল প্রবলেমে তোমার রিডিউস করে গেল। তার মানে আমাকে স্টার্টিং পয়েন্টটা ছিল 6 ভেরিয়েবল প্রবলেম, কিন্তু এই যে কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনটা অ্যাবসলিউট কোঅর্ডিনেট থেকে সেন্টার অফ মাস কোঅর্ডিনেট বা রিলেটিভ কোঅর্ডিনেটে নিয়ে যাওয়ার জন্য আমার একটা 6 ভেরিয়েবল প্রবলেমে এখন প্রবলেমটা 3 ভেরিয়েবল প্রবলেমে রিডিউস করে গেল। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে নাও ইকুয়েশন 4 is much simpler as it involves only 3 coordinates or 3 variables. Coordinate is contain only 3 variables. তাহলে 6 ভেরিয়েবল প্রবলেম থেকে এক ধাক্কায় তুমি 3 ভেরিয়েবল সব প্রবলেমে চলে এলে, জাস্ট এই ট্রান্সফরমেশনটাকে করার জন্য তোমাকে সেইটাকে করে নিতে হবে। অবশ্যই ট্রান্সফরমেশন করাটা একটুখানি লেন্দি প্রসেস, কিন্তু ইজি, মানে লম্বা কিন্তু ইজি প্রসেসটা। তোমরা যদি, তোমাদের তো পরীক্ষায় আর নিশ্চয়ই 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে এই ট্রান্সফরমেশনটাকে করতে, সেটা তো পরীক্ষায় আসবে না। সেখানে আমাদের কি হয়, আন্ডার গ্রাজুয়েট লেভেলে অনেক কিছুই আমরা বেসিক্যালি স্কিপ করে যেতে হয় আর কি, যে ঠিক আছে তোমাদের বলাও থাকে সিলেবাসের মধ্যে, ইনস্ট্রাকশনও দেওয়া থাকে যে এটা তুমি বলো না বা এটা স্কিপ করে যাও ইত্যাদি থেকে, তাহলে যেটা হবে, না হলে অঙ্কটা এতটাই টাইম কনজিউমিং হয়ে যাবে, সেই সময়টা হয়তো তোমার দেওয়া যাচ্ছে না ইত্যাদি। কিন্তু তুমি যদি ইন্টারেস্টেড থাকো, তুমি জাস্ট করতে থাকো, যেমন করে আমি ভেরিয়েবল ট্রান্সফরমেশনটাকে করা শিখি। আমরা যেমন আমাদের সময় তো অত তাড়াহুড়ো ছিল না, আমাদের 2 বছর পরে পার্ট 1 পরীক্ষা হতো। হ্যাঁ, আমরা যেমন আন্ডার গ্রাজুয়েট লেভেলেই কিন্তু বেশ সুন্দর এক্সারসাইজ, ম্যাথামেটিক্স করতে ভালো লাগতো বলে এগুলো আমরা কিন্তু আন্ডার গ্রাজুয়েট লেভেলেই সবটাকে করেছিলাম টরেছিলাম আর কি। সেগুলো পুরো মাথায় রয়ে গেছে, মানে জীবনে একবার তোমাকে তো অন্তত করতে হবে। তো অর্গানিকই পড়ো যাই পড়ো, একবার করতে হবে, তারপর তুমি অ্যাটলিস্ট তাহলে তুমি কনফিডেন্ট হলে যে এটা করা যায়। তুমি এভারেস্টে তোমাকে 5 বার উঠতে হবে না, হ্যাঁ, কিন্তু এভারেস্টে একবার উঠলে তার যা ফিলিংস হবে, আর যা সিম্পলি ওই এসি ঘরে বসে এভারেস্টে উঠেছে এসব বললে তো একই রকম ফিলিংস হবে না। হ্যাঁ, নিজে একবার হাতে সব কষতে হয়, কষতে থেকে জিনিসটা অনেক ইজি হয়ে যায়। আচ্ছা, আর আমি এই যে জ্যামের ক্লাসটা কালকে দিলাম না, দেখলাম যে মানে তার আগের দিনে শ্রেয়া একা জাস্ট জয়েন করেছিল। হ্যাঁ, কিন্তু জ্যামের ক্লাসটা আমি বুঝতে পারছি না যে ওই ক্লাসটা তো আমাদের করা উচিত। হ্যাঁ, এখন তো খুব সিস্টেমেটিক্যালি করা হচ্ছে জিনিসটাকে, একবার রিভিশনটাকে করে নিলে ভালো হয়। আমি বারবার বলছি কিন্তু কেউই জয়েন করছে না। হ্যাঁ, শেয়ার যদি এক হয় তাহলে শেয়ারকে আমি তো প্রিভিয়াস পিডিএফ ভিডিও ইত্যাদি করে ওর সাথে পার্সোনালি কথাবার্তা বলি, তো মিটিয়ে ফেলতে পারি। এবার বিদ্যাসাগর ইউনিভার্সিটি ওরা 2-3 জন জয়েন করে, সুজন টুজন, ওদের পরীক্ষা চলছিল। ওদের তো 3 তারিখ পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু 3 তারিখ পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু আজকের পরে আবার পরীক্ষা হবে না। মানে গতকাল পরীক্ষা হয়েছে, এবারে সেই মানে পুজোর ছুটির পরে পরীক্ষা হবে। নেক্সট দিন থেকে ওরা নিশ্চয়ই জয়েন করবে, সেগুলো না এটা করা যেতে পারে। দেখে কালকে যে ক্লাসটা হবে তার একটা না পিডিএফ ভিডিও আমি দিয়ে দেবো। এবারে কিন্তু একটু ক্লাসগুলো একটু করার চেষ্টা করো। এই এই ক্লাসও দেখছি সবাই প্রত্যেকদিন ক্লাস করছে না। এই গ্রুপটা দেখছি 38 জন আছে, 38 জন যে কারা ভগবান জানে। হ্যাঁ, আমি তো কখনই দেখছি যে 8-10 জনের বেশি জয়েন করছে। গ্রুপটা আবার রিশিডিউল করতে হবে, আর সব তাড়াতে তাড়াতে হবে। চলো তাহলে আসছি।
তাহলে এটা বুঝতে পারলে যে এই সিম্পল কাজটাকে করে কেমন করে একটা 6 ভেরিয়েবল প্রবলেম হওয়ার ধাক্কা 3 ভেরিয়েবল প্রবলেম রিডিউস করে গেল। মানে 6 ভেরিয়েবল থেকে 6 ভেরিয়েবল করতে ইকুয়েশনে দুটো ইকুয়েশনে ভেঙে যাওয়ার জন্য আমাদের যেটা হচ্ছে যে যে ইকুয়েশনটা নিয়ে আমি একটা ইন্টারেস্টেড সেখানে 3টে ভেরিয়েবল ইনভলভ আছে। ঠিক আছে? বোঝা গেল? হচ্ছে? আচ্ছা এবারে দেখো, এই যে কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে ইকুয়েশন 4টাকে তুমি সলভ করতে পারবে না, কারণ কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে ইকুয়েশন 4টাকে সলভ করার যেটা প্রধান অন্তর আছে সেটা হচ্ছে এই যে সেপারেশন অফ ভেরিয়েবলটা কখন করা যায় জানো তো? যখন হ্যামিল্টনিয়ানটা অ্যাডিটিভলি সেপারেবল। মানে তুমি যদি ধরো এই সেপারেশন অফ ভেরিয়েবলটাকে করতে চাও, হ্যাঁ, তার যদি কন্ডিশনটা তুমি দেখো, মানে সেপারেশন অফ ভেরিয়েবল করতে হবে, কন্ডিশন ফর সেপারেশন অফ ভেরিয়েবল হচ্ছে যে হ্যামিল্টনিয়ানটাকে তোমাকে অ্যাডিটিভলি সেপারেবল হতে হবে। তাহলে H1 প্লাস H2 প্লাস H3 হ্যামিল্টনিয়ানটাকে অ্যাডিটিভলি সেপারেবল হতে হবে। যদি ইফ এইটা হয় তাহলে দেন সাইটা তুমি লিখতে পারবে সাই 1 ইন্টু সাই 2 ইন্টু সাই 3 এইটা, এবং এর রেজাল্ট হিসেবে এনার্জিটা অটোমেটিক্যালি E1 প্লাস E2 প্লাস E3 হিসেবে অ্যাপিয়ার করবে। তাহলে সেপারেশন অফ ভেরিয়েবল তৈরি করতে গেলে হ্যামিল্টনিয়ান মাস্ট বি অ্যাডিটিভলি সেপারেবল, এবং তার কনসিকুয়েন্স হিসেবে এনার্জি মাস্ট বি অ্যাডিটিভলি সেপারেবল, এবং ওয়েভ ফাংশন মাস্ট বি মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল। তাহলে এইটা হচ্ছে কন্ডিশন যে তোমার এইটা এই যে হ্যামিল্টনিয়ানটা অ্যাডিটিভলি সেপারেবল সেইটাই যদি হয় তবেই কেবলমাত্র তুমি সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিকটা করতে পারবে। আর তাহলে ফর সেপারেশন অফ ভেরিয়েবল হ্যামিল্টনিয়ান অপারেটর মাস্ট বি অ্যাডিটিভলি সেপারেবল, অপারেটর মাস্ট বি অ্যাডিটিভলি সেপারেবল। ঠিক আছে? আচ্ছা এবারে এই কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে দেখো কাইনেটিক এনার্জি পার্টটাকে তুমি জাস্ট মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার একটা পার্ট হলো, তারপর ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার আর একটা পার্ট হলো, এইটাকে তুমি অ্যাডিটিভলি সেপারেবল ফর্মে লিখতে পারছো। কিন্তু এই পোটেনশিয়াল এনার্জি যে ফর্মটা আছে যেটা 1/√ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, দেখো এই পোটেনশিয়াল এনার্জিটাকে তুমি কোনো রকম ভাবেই 3টে টার্মের যোগফল হিসেবে লিখতে পারবে না। একটা শুধুমাত্র এক্স এর উপর ডিপেন্ড করবে, একটা শুধুমাত্র ওয়াই এর উপর ডিপেন্ড করবে, একটা শুধুমাত্র জেড এর উপর ডিপেন্ড করবে। এটা তুমি কোনোভাবেই করতে পারছো না। তা যেটা কথা হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিকটা কিন্তু এখানে তাহলে তোমার কাজ করছে না। ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট যে সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিকটা কিন্তু এখানে কিন্তু তোমার কাজ করছে না। ঠিক আছে? তাহলে যেটা কথা হচ্ছে যে যে ডিউ টু the particular form of the potential energy of the potential energy, separation of variable technique does not separable separation of variable technique does not work in Cartesian coordinate system. Separation of variable technique does not work in Cartesian coordinate system. Cartesian coordinate system কিন্তু separation of variable technique কিন্তু তোমার কাজ করছে না। ঠিক আছে? আচ্ছা এবারে দেখো তুমি অন দ্য আদার হ্যান্ড যদি পোলার কোঅর্ডিনেট সিস্টেম এটাকে করতে তখন পোটেনশিয়াল শুধুমাত্র আর এর ফাংশন হিসেবে হয়। তাহলে যদি তোমার এই বাকি যে ল্যাবলিশিয়ান পার্টটাকে যদি তুমি আর থিটা ফাই এইভাবে ভাঙতে পারো, পোটেনশিয়াল এনার্জি পার্টটা কিন্তু শুধুমাত্র আর এর ফাংশন হচ্ছে, সেটাকে আর পার্টের মধ্যে ঢুকিয়ে দিলে তোমার সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিকটাকে তুমি ব্যবহার করতে পারবে। তাহলে যখন কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিকটা হলো না, তখন এবারে খুঁজতে হচ্ছে ওয়ে আউটটা কি। ওয়ে আউটটা হচ্ছে যে যে solve the problem in spherical polar coordinate system. Spherical polar coordinate system.
আচ্ছা, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে অ্যাজ ইউজুয়াল যেটা আমরা বলেছিলাম সেটা আর নতুন করে এখানে বলার দরকার নেই, তবে আমি একবার লিখে দিচ্ছি আরেকবার, মানে এটা আগের দিনই বলেছি তো, আর না বললেও চলতো। ধরো এইটা যদি তোমার এক্স ডিরেকশন হয়, এটা যদি ওয়াই ডিরেকশন হয়, এটা যদি জেড ডিরেকশন হয়, তাহলে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট ধরো, এই পার্টিকুলার পয়েন্টটা যেটা পি, যেটা আগে কোঅর্ডিনেট ছিল এক্স ওয়াই জেড, এখন এর কোঅর্ডিনেট যদি আর থিটা ফাই তুমি বলো, তাহলে এর প্রজেকশন নিতে অন দ্য এক্স ওয়াই প্লেন, এই ভ্যালুটা তোমার এক্স, তো এই ভ্যালুটা ওয়াই, তো এটা তোমার জেড, এটা। আচ্ছা, এবারে এই রেডিয়াল ভেক্টরটাকে আর ধরতে হয়, এই অ্যাঙ্গেলটা মানে রেডিয়াল ভেক্টরটা পজিটিভ জেড অ্যাক্সিস থেকে অ্যাঙ্গেলটা করছে সেটাকে থিটা ধরতে হয়, আর এর প্রজেকশন দিচ্ছে অন এক্স ওয়াই প্লেন, সেটা পজিটিভ এক্স অ্যাক্সিস যে অ্যাঙ্গেলটা করছে সেটাকে ফাই ধরতে হয়, এইটা। তাহলে এক্স ওয়াই জেডটা তোমাকে আর থিটা ফাইকে ট্রান্সফর্ম করে ফেলতে হয়, এবং অবভিয়াসলি তোমার এটা জানা আছে, এক্সটা হচ্ছে আর সাইন থিটা কস ফাই, ওয়াইটা হচ্ছে আর সাইন থিটা সাইন ফাই, জেডটা হচ্ছে আর কস থিটা। এবার পাল্টে নিলে তোমার উল্টো দিকে আর সমান রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হবে, থিটাটা হচ্ছে কস ইনভার্স জেড বাই আর হবে, সেখানে আর এর এই ভ্যালুটাকে বসিয়ে দেবে, আর ফাইটা হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এইটা। আর এখানে আর এর ভ্যালুটা তোমার 0 থেকে ইনফিনিটি, থিটার ভ্যালুটা 0 থেকে পাই, ফাই এর ভ্যালুটা 0 থেকে 2 পাই হচ্ছে, আর ভলিউম এলিমেন্ট যেটা ডিটাও, সেটা হচ্ছে আর স্কোয়ার সাইন থিটা ডিআর ডি থিটা ডি ফাই। তাহলে এইটুকু জাস্ট ইনফরমেশন আমি বললাম, যখন কাটিং থেকে পোলারে যাবো তাহলে এই ট্রান্সফরমেশনটাকে করতে হবে। আচ্ছা, এবারে শুধুমাত্র এক্স ওয়াই জেডটাকে আর থিটা ফাই এর ফর্মে নিয়ে গেলেই তো হবে না, তার সঙ্গে ডেরিভেটিভ গুলোকেও পাল্টাতে হবে। তার ডেরিভেটিভ গুলো যদি পাল্টাও তাহলে আবার একটা বিশাল লম্বা ক্যালকুলেশন হবে, 2-2.5 ঘন্টা 3 ঘন্টা লাগবে। হ্যাঁ, করে এই যে ইকুয়েশন তোমার চারটা ছিল, যেটা কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে লেখা হয়, সেটা কিন্তু তুমি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে লিখতে পারবে। তার মানে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, সরি, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, time independent Schrodinger equation for electronic motion in spherical coordinate system কি হবে না, মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস মিউ, এটা এখানে 1/r² একটা সবের জন্য বলে এটা থাকবে, তার সঙ্গে থাকবে হচ্ছে ডেল ডেলা আর স্কোয়ার ডেল ডেলা প্লাস 1/sin থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1/sin স্কোয়ার থিটা ডেল 2/ডেল ফাই স্কোয়ার। তাহলে এই যে পার্টটা দেখে, এই যে 1/r², এই যে পুরো পার্টটা মানে 1/r² ইনক্লুড করে যে পার্টটা থাকবে, এইটা হচ্ছে তোমার সকল ডেল স্কোয়ার অপারেটরটা। এই ডেল স্কোয়ার অপারেটরটাকে তুমি জাস্ট এইরকম ভাবে লিখতে পারো, যেটা ডেল 2/ডেল এক্স স্কোয়ার বা ডেল 2/ডেল ওয়াই স্কোয়ার বা ডেল 2/ডেল জেড স্কোয়ার যেটা ছিল, হ্যাঁ, সেইটা তোমার পোলার মানে কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ওটা ছিল, ওটাকে তুমি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে আসো, পোলার কোঅর্ডিনেট সিস্টেমে তোমার এইটা হয়েছে। এটা তোমার এমনি যখন এমনিতে যখন কার্টিসিয়ান থেকে পোলারে ট্রান্সফরমেশন করা হয়, তাহলে এইটা একটা স্ট্যান্ডার্ড ব্যাপার আর কি, ডেল 2/ডেল এক্স স্কোয়ার বা ডেল 2/ডেল ওয়াই স্কোয়ার বা ডেল 2/ডেল জেড স্কোয়ার, পোলার কোঅর্ডিনেট সিস্টেম সেটা কেমন দেখতে হবে, এটা মনে রাখবে। তাহলে এটা 1/r² ডেল ডেলা আর² ডেল ডেলা প্লাস 1/sin থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1/sin থিটা ডেল 2/ডেল ফাই, এটা মুখস্থ করে ফেলবে এটা, ঠিক আছে। আচ্ছা, তার সঙ্গে কি থাকবে না, মাইনাস জেড স্কোয়ার বাই এই পোটেনশিয়াল এনার্জিটা -4πε0 আর, জাস্ট এটা হয়ে গেল আর এর ফাংশন হিসেবে লিখলে। তাহলে এই পুরোটা তোমার হচ্ছে, এই পুরোটা হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর, যেটা কাজ করছে সাই এর উপরে, এইটা ইকুয়াল টু ই সাই আর থিটা ফাই। তাহলে এইটা হচ্ছে
time independent Schrodinger equation for electronic motion in spherical পোলারটা লেখা হয়নি, spherical polar coordinate system। তাহলে এই যে ইকুয়েশনটা হলো, এই ইকুয়েশনটা তোমাকে ফর দ্য টাইম বিং মুখস্থর মতো করে দিতে হবে, মানে এটাকে জাস্ট মুখস্থ করে দিতে হবে, ঠিক আছে? এটা মানে এটা তো দেখো ডেরিভেশনটা এই যে আপ টু দিস পার্ট পর্যন্ত আসা কিন্তু তোমার বললাম তো প্রায় 5 ঘন্টার ব্যাপার, সেটা আমি কুইকলি আধ ঘন্টার মধ্যে করে দিলাম। যে এখানে দুটো বড় বড় ক্যালকুলেশনের জায়গা আছে, একটা হচ্ছে অ্যাবসলিউট কোঅর্ডিনেট থেকে রিলেটিভ কোঅর্ডিনেট এবং সেন্টার অফ মাস কোঅর্ডিনেটকে নিয়ে আসছে, সে একটা বড় ট্রান্সফরমেশনের জায়গা আছে। আর একটা হচ্ছে যখন কার্টিজিয়ান থেকে পোলারে যাচ্ছে তখন আরেকটা বড় ক্যালকুলেশনের জায়গা আছে আর কি, এবং সেটা খুব ধৈর্য ধরে করতে হবে, কিন্তু ইজি কিন্তু লেন্দি, করলে তুমি আলটিমেটলি এই জায়গায় এসে পৌঁছাবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট সোলিজার ইকুয়েশন। হ্যাঁ, ইকুয়েশনটা হবে কত, 5 নম্বর। আচ্ছা, এবার আমি কেন কার্টিজিয়ান থেকে পোলারে শিফট করলাম? আমি বললাম যে কার্টিজিয়ানে সেপারেশন অফ ভেরিয়েবলটা করা যাচ্ছে না, পোলারে বুঝি সেপারেশন অফ ভেরিয়েবলটা করা যাবে। তো চলো আমরা চেষ্টা করে দেখি যে এইখান থেকে আদৌ ওইটা করতে পারা সম্ভব কিনা, মানে মানে আমি করতে পারা সম্ভব কিনা, আমি মানে বলতে চাইছি কি যে তোমার এতে ট্রান্সফরমেশন যেটা মানে সরি সেপারেশন অফ ভেরিয়েবলটা করতে পারছি কিনা সেটা একটুখানি দেখে নিতে চাই। চলো করা যাক। তাহলে এবার আমি চলে আসছি সেপারেশন অফ ভেরিয়েবল। স্টেপ বাই স্টেপ করবো, একটুখানি হয়তো একই জিনিস বারবার করে লিখতে হবে, কিন্তু একদম কঠিন কিছু না, তুমি একটু দেখো সেপারেশন অফ ভেরিয়েবলটাকে করছি। এই যে ইকুয়েশনটায় সেপারেশন অফ ভেরিয়েবল করতে গিয়ে প্রথমে যে কাজটা তুমি করো সেটা হচ্ছে যে লেট এই সাই যেটা যেটা ছিল আর থিটা এবং ফাই এর ফাংশন, সেটাকে তুমি একটা আর ডিপেন্ডেন্ট পার্ট আর একটা থিটা ফাই ডিপেন্ডেন্ট পার্ট, এই দুটো ফাংশনের গুণফল হিসেবে এটাকে লেখ। এইটা দিয়ে আমি স্টার্ট করলাম। ধরো যে এইটা হচ্ছে তোমার একটা রেডিয়াল পার্ট, একটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার পার্ট। তবে এই ইকুয়েশনে বসালে তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে দেন ইকুয়েশন 5 can be written as minus h cos square by twice mu 1 by r square del r square del r plus 1 by sin theta del theta sin theta del theta plus 1 by sin square theta del 2 by del phi square minus z square by 4 pi epsilon 0 r। এইটা এবারে এইখানে যে তোমার সাইটা ছিল সেখানে তুমি এটাকে লিখে ফেলো আর আর ইন্টু ওয়াই থিটা ফাই, এটা হলো। আর ডান দিকে ই যেমন আছে আছে তার সঙ্গে আর আর ওয়াই থিটা ফাই, এটা। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে তুমি এইরকম করে করি, প্রথমে এই যে পার্টটা মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ ইন্টু 1 বাই আর স্কোয়ার, এই যে পার্টটা আছে এই পার্টটাকে আমি ওভারঅল গুণ করে দিচ্ছি। দেখো এইটা 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 কোন জায়গার মধ্যে আছে, মানে এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে পার্টটা তার সাথে বেসিক্যালি গুণটা আছে। তাই এটাকে হটাতে গেলে তুমি যেটা করতে পারো সেটাকে প্রথমে এইভাবে দেখো যে ডেল ডেল আর ডেল ডেল আর নয়, তার আগে আমি স্টেপ বাই স্টেপ করি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ডেল ডেল আর আর স্কোয়ার ডেল ডেল আর প্লাস 1 বাই সাইন থিটা del theta sin theta del theta plus 1 by sin square theta del 2 by del phi square। এইটা কাজ করছে তোমার আর আর ওয়াই থিটা ফাই এর উপরে, এইটা একটা হলো। আর তার সঙ্গে যেটা হলো প্লাস টোয়াইস মিউ আর স্কোয়ার বাই এইচ কস স্কোয়ার
এখানে জেড স্কোয়ার বাই 4πε0 আর, মানে কি করছি দেখো, এটা প্লাস ই হবে, একটা প্লাস ই ইন্টু আর y theta phi, this is actually equal to 0। মানে কি করলাম দেখো, যে তুমি এইখানে একটা মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0 আর আছে, আর এখানে একটা ই আছে, এটা বাঁদিকে চলে এলে জেড স্কোয়ার বাই 4πε0 আর প্লাস ই হলে একটা মাইনাস সাইন আসতো, তার সঙ্গে তুমি গুণ করে দিচ্ছ কি মাইনাস টোয়াইস মিউ আর স্কোয়ার বাই এইচ কস স্কোয়ার, তাহলে টোয়াইস মিউ আর স্কোয়ার বাই এইচ কস স্কোয়ার, কিন্তু এই পার্টটা হলে এইটা দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। দেখো এইখান থেকে এই লাইনটা তোমার বুঝতে কিছু অসুবিধা হয়েছে কিনা, ঠিক আছে? মানে কিছুই না, আমি যেটা করেছি যে এই মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ারটা আমি রাখবো না বলে এর যে রেসিপ্রোকালটা অর্থাৎ মাইনাস টোয়াইস মিউ আর স্কোয়ার বাই এইচ কস স্কোয়ার থ্রু আউট আমি গুণ করে দিচ্ছি। তার মানে এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই পার্টটা যেমন হাওয়া হয়ে গেল, তেমন এই যে জেড স্কোয়ার বাই 4πε0 আর আর ই, এই দুটোকে একদিকে এনে তুমি প্লাস করতে পারতে, প্লাস করে তারপরে তুমি এই পার্টটা তাকে এখানে তোমার গুণ হয়ে গেল, তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, টোয়াইস মিউ এটা, ঠিক আছে? আর এবারে তুমি কাজটাকে করাও, দেখো এবারে যখন এই পার্সিয়াল, এখানে তো পার্সিয়াল ডেরিভেটিভ ছিল, ডেল ডেল আরটা যখন এখানে কাজ করবে তখন ওয়াইটা যেমন কনস্ট্যান্ট থেকে কনস্ট্যান্ট হয়ে যাবে, তখন আরটার উপরে শুধুমাত্র কাজ করবে। আবার এই অ্যাঙ্গেল যে পার্টটা আছে সেই পার্টটা যখন এর উপরে কাজ করবে তখন আরটা কনস্ট্যান্ট থেকে যাবে, তখন ওয়াইটার উপরে অ্যাকচুয়ালি তোমার কাজটা করবে। তার মানে কি দাঁড়াচ্ছে এটা, প্রথমে ওয়াইটা তোমার কনস্ট্যান্ট রয়ে গেল, ওয়াই থিটা ফাইটা কনস্ট্যান্ট রয়ে গেল, থাকছে কত 1/r², সরি 1/r² তো ওদিকে চলে গেছে, সরি, ডি ডিআর r² ডি আর বাই ডিআর। মানে দেখো এই যেটা বলছি যে এই যে পার্টটা যখন এর উপরে কাজ করে ওয়াইটা কনস্ট্যান্ট রয়ে গেল, আর এর উপর কাজ করবে, তার মানে এখন আর পার্সিয়াল ডেরিভেটিভ লেখার দরকার নেই, কিন্তু ডান দিকে যে আর পার্টটা শুধুমাত্র আর এর ফাংশন, তার মানে ওয়াই থিটা ফাইটা রয়ে গেল, তারপর ডি ডিআর r² ডি আর বাই ডিআর এটা। আচ্ছা পরের যে পার্টটা সেটা হচ্ছে আর পার্টটা কনস্ট্যান্ট রয়ে গেল ইন্টু 1/sin থিটা ডেল ডেল থিটা sin থিটা ডেল ডেল থিটা প্লাস 1/sin স্কয়ার থিটা ডেল 2/ডেল ফাই স্কয়ার, এটা কাজ করছে ওয়াই থিটা ফাই এর উপরে। মানে যখন এই পার্টটাকে তুমি কাজ করাচ্ছ, এই যে পার্টটাকে যখন তুমি কাজ করাচ্ছ, তখন আর পার্টটা কনস্ট্যান্ট রয়ে গেছে, বাকি পুরো পার্টটা হচ্ছে ওয়াই থিটা ফাই এর উপরে কাজ করছে, 1/sin থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1/sin স্কয়ার থিটা ডেল 2/ডেল ফাই স্কয়ার, সেটা ওয়াই এর উপরে কাজ করবে। এটা হলো, আর কি পড়ে থাকছে এইখানটা যেমন আছে, দেখো এখানে তো কিছু অপারেশন নেই, যেমন আছে তেমন রেখে দেবো, টোয়াইস মিউ আর স্কোয়ার বাই এইচ কস স্কোয়ার ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে ধরো, মানে এটা তুমি জেড স্কোয়ার বাই 4πε0 আর প্লাস ই হলো ইন্টু আর আর ইন্টু ওয়াই থিটা ফাই, এটা আর ইন্টু ওয়াই থিটা ফাই, এটা দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। এটা আচ্ছা এবারে কি হচ্ছে দেখো, আমি এই যে আর 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 ওয়াই থিটা ফাইটা পুরো ইকুয়েশনটা থেকে ভাগ করলাম, মানে পুরোটাকে আর আর ওয়াই থিটা ফাই দিয়ে ভাগ করলাম। ভাগ করলে কি হচ্ছে দেখো, ওয়াই থিটা ফাইটা কেটে গিয়ে আর 1/আর ডি ডিআর r² ডি আর বাই ডিআর, এ একটা পার্ট রইল। আর এখানে দেখো আর পার্টটা কেটে চলে গেল, তাহলে পড়ে থাকবে নিচে ওয়াই থিটা ফাই 1/ওয়াই থিটা ফাই 1/sin থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1/sin স্কয়ার থিটা ডেল 2/ডেল ফাই স্কয়ার, এইটা এটা ওয়াই থিটা ফাই এর উপরে কাজ করছে এইটা, প্লাস টোয়াইস মিউ আর স্কোয়ার বাই এইচ ক্রস স্কোয়ার জেড স্কোয়ার বাই 4πε0 আর প্লাস ই, এইটা দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0, কারণ এই পার্টটা তুমি ভাগ করে দিয়েছো। তাহলে এবারে কি হচ্ছে দেখো এই জিনিসটা,
যে আমি আর কন্টেনিং পার্টগুলোকে একদিকে রাখছি আর থিটা ফাই কন্টেনিং পার্টগুলোকে আর একদিকে রাখছি, তাহলে 1/r হলো ডি ডিআর হলো আর স্কোয়ার হলো ডি আর বাই ডিআর হলো এইটা, প্লাস টোয়াইস মিউ আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার হলো ইন্টু জে ডি স্কোয়ার বাই 4πε0 আর হলো প্লাস ই হলো এইটা ইকুয়াল টু মাইনাস 1/y থিটা ফাই 1/sin থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1/sin স্কোয়ার থিটা ডেল 2/ডেল ফাই স্কোয়ার এইটা ইন্টু ওয়াই থিটা ফাই। এইটা দেখো আর কন্টেনিং পার্টটা একদিকে রাখলাম, বাকিটা তুমি আর একদিকে নিয়ে চলে গেলে। দেখো এই পর্যন্ত কারো কিছু অসুবিধা আছে? ঠিক আছে, এই পর্যন্ত কারো অসুবিধা আছে? কিরে দেখো তো। আচ্ছা এবারে দেখো এখানে এখানে লেফট হ্যান্ড সাইডটা কি না শুধুমাত্র আর এর ফাংশন, আর রাইট হ্যান্ড সাইডটা যে থিটা ফাই এর ফাই এর ফাংশন। তাহলে এক্ষেত্রে থেকে তারা আছে লেফট হ্যান্ড সাইড ইজ only the function of r and right hand side is a function of theta and phi. Left hand side is only the function of r and right hand side is a function of theta and phi. আচ্ছা এবারে ব্যাপারটা হচ্ছে যে বাঁ দিকটা শুধুমাত্র আর এর ফাংশন, ডান দিকটা থিটা ফাই এর ফাংশন, কিন্তু আর থিটা ফাই তারা তো ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ফর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েশন অফ আর থিটা এন্ড ফাই এই ইকুয়েশনটা স্যাটিসফাইড কখন হবে? যখন লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড তারা একটা কনস্ট্যান্টের সঙ্গে সমান হবে। তো লেফট হ্যান্ড সাইডে আর এর উপর ডিপেন্ড করতো, রাইট হ্যান্ড সাইডে থিটা ফাই এর উপর ডিপেন্ড করতো, তাহলে তুমি চেষ্টা কর, তুমি একটা স্পেশাল কেস হয় দুটো সমান হয়ে গেল, এবারে তুমি আরটাকে চেঞ্জ করলে, বাঁ দিকটা চেঞ্জ হলো ডান দিকটা চেঞ্জ হচ্ছে, তাহলে ইকুয়েশনটা ভ্যালিড থাকবে না। অথবা আরটাকে ফিক্স রেখে তুমি থিটা ফাই চেঞ্জ করলে, ডান দিকটা চেঞ্জ হচ্ছে বাঁ দিকে চেঞ্জ হচ্ছে না, তাহলে দুটো সমান থাকবে না। তার মানে এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে তখনই যখন দুটো পার্ট তোমার একটা কনস্ট্যান্টের সঙ্গে সমান হবে। লেফট হ্যান্ড সাইড ইজ অনলি দ্য ফাংশন অফ আর, রাইট হ্যান্ড সাইড ইজ এ ফাংশন অফ থিটা এন্ড ফাই। এবারে ফর arbitrary variation of theta and phi, r theta and phi, arbitrary variation of r theta and phi, this equation, 6 নম্বর ইকুয়েশন লিখে রাখি, this equation will be satisfied only when each side are equal to a constant, একটা কনস্ট্যান্টের সঙ্গে যখন সমান হবে। সেখানে আমি কি করলাম, আমি বললাম সেই কনস্ট্যান্টটা ধরে নাও, তোমার একটা কিছু নাম দিয়ে দাও, একটা কিছু বললাম, তাহলে এক কাজ করো 1/r ডি ডিআর আর স্কোয়ার ডি ডিআর, এটা ওখানে আর একটা লিখতে, তো 1/r ডি ডিআর আর স্কোয়ার ডি আর বাই ডিআর এইটা প্লাস টোয়াইস মিউ আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই 4πε0 আর প্লাস ই হলো এইটা ইকুয়াল টু মাইনাস 1/y থিটা ফাই 1/sin থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1/sin স্কোয়ার থিটা ডেল 2/ডেল ফাই স্কোয়ার ইন্টু ওয়াই থিটা ফাই। এই দুটো ধরে নাও একটা, এটা একটা কনস্ট্যান্টের সঙ্গে সমান আর কি। আর কনস্ট্যান্টের ভ্যালুটা কোথাও কোথাও বিটা স্কোয়ার লেগে, আমি এসব ঝামেলার মধ্যে না গিয়ে একদম একটা স্টেপ জাম্প করে এটাকে এল ইন্টু এল প্লাস ওয়ান এরকম ভাবে লিখলাম। এখন এলটা
এই মুহূর্তে ওটাকে তুমি জাস্ট যে কোনো একটা কনস্ট্যান্ট ধরো, যে কোনো একটা কনস্ট্যান্টকে তুমি এরকম ভাবে লিখতেই পারো। ধরো আমি যদি এটাকে একটা বিটা স্কোয়ার বা কিছু একটা কনস্ট্যান্ট ধরতাম, সেই কনস্ট্যান্টকে তুমি এরকম ভাবে লিখতেই পারো। পরবর্তীকালে দেখবে যে এই এলটাই না অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার হিসেবে অ্যাপিয়ার করবে, কিন্তু আমি প্রথমেই ওটা এল ইন্টু এল প্লাস ওয়ান এরকম ভাবে লিখে রাখছি। এটা ধরো 7 নম্বর ইকুয়েশন। তাহলে এবারে দেখো, নাও ইউ ক্যান রাইট, মানে লেফট হ্যান্ড সাইডও তোমার এই এই এল ইন্টু এল প্লাস ওয়ানের সঙ্গে সমান, রাইট হ্যান্ড সাইডও এল ইন্টু এল প্লাস ওয়ানের সঙ্গে সমান। তাহলে নাও উই ক্যান রাইট 1 by RR d dr r square drr by dr plus twice mu r square by h cos square j d square by 4 pi epsilon 0 r plus e. This is actually L into L plus 1 এরকম ভাবে হলো। আচ্ছা, এবার এই ইকুয়েশনটাকে তুমি কি করতে পারছো দেখো, খেয়াল করে দেখো এটা আমি কি করছি একটু ভালো করে খেয়াল করো। সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে এটাকে তুমি এই ডি ডিআর আর স্কোয়ার ডি আর আর বাই ডিআর এইটা প্লাস টোয়াইস মিউ আর স্কোয়ার বাই এইচ কস স্কোয়ার জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর প্লাস ই করে এইটা এখানে গুণ হয়ে গেল। আর আর হলো অ্যাকচুয়ালি এল ইন্টু এল প্লাস ওয়ান ইন্টু আর আর, এটা হলো। আর এবারে তুমি এক কাজ করো, মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার, এইটা যদি তুমি গুণ করে দাও তাহলে কি হচ্ছে, এটা ডি ডিআর আর স্কোয়ার ডি আর আর বাই ডিআর হলো, এটা মাইনাস হয়ে গেল জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর প্লাস ই, এটা ইন্টু আর আর হলো ইকুয়াল টু এখানে হয়ে গেল কত তোমার এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার ইন্টু আর আর। এটা এটাকে এইরকম ভাবে লেখো, মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার ডি ডিআর আর স্কোয়ার ডি আর আর বাই ডিআর এইটা। আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে প্লাস এইটাকে এদিকে দিয়ে চলে এসো, এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর, এইটা ইন্টু আর আর একটা পার্ট থাকছে, আর ই পার্টটা ওদিকে চলে গেল, ই আর আর হলো এইটা। বা তুমি এটাকে লেখো মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার ডি ডিআর আর স্কোয়ার ডি আর আর বাই ডিআর এইটা প্লাস এটাকে অ্যাজ এ হোল একটা আর এর ফাংশন হিসেবে ভি এফেক্টিভ আর লেখো এইটা। তাহলে আমি এক কাজ করি, এখানে আরটাকে হটিয়ে দিই একটুখানি, এটাকে হটিয়ে দিলাম, তাহলে ওভারঅল একটা আর আর হলো, সেটা তোমার ই ইন্টু আর আর হিসেবে তুমি লিখলে। যেখানে দেখো তাহলে এই ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার এইটা দেখো আর ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য সোডিঞ্জার ইকুয়েশন, তার মানে দিস ইজ দ্য রেডিয়াল পার্ট বা আর ডিপেন্ডেন্ট পার্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট সোডিঞ্জার ইকুয়েশন। আচ্ছা, এখানে ভি এফেক্টিভ আরটা কি, এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার মাইনাস জেড ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর। এটা দেখো এই যে পার্টটা, এটা তো তোমার কুলম্বিক অ্যাট্রাকশন রিপ্রেজেন্ট করছে। আর এই পার্টটা হচ্ছে, এইটা হচ্ছে কামস ফ্রম ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি। কারণটা কি, এল ইন্টু এল প্লাস ওয়ান ইন্টু এইচ কথা এল স্কোয়ার দেয়, মানে খেয়াল করে দেখুন এখানে এই যে এল ইন্টু এল প্লাস ওয়ান ইন্টু এইচ কস স্কোয়ার, সেটা তো তোমার অ্যাঙ্গুলার মোমেন্টামের স্কোয়ারটা দেয় না। আচ্ছা, এবারে মিউ আর স্কোয়ারটা তোমার মোমেন্ট অফ ইনার্সিয়া দেয়, তার মানে কি এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কস স্কোয়ার বাই যখন টোয়াইস মিউ আর স্কোয়ার বলছে, যেটা বেসিক্যালি দেখো এল স্কোয়ার বাই টোয়াইস আই হচ্ছে, এটা কি দেয় তোমার রোটেশনাল কাইনেটিক এনার্জি দেয় বা ই রোটেশনাল দেয়। তার মানে এটা কামস ফ্রম ট্রান্সলেশনাল কেন লিখেছি, সরি, দিস কামস ফ্রম রোটেশনাল কাইনেটিক এনার্জি
rotational kinetic energy, but this behaves as a potential। আসলে কি হয় না, যদি এটা কাইনেটিক এনার্জি বলছি, কিন্তু এই এই ধরনের প্রবলেম না, এটা সেন্ট্রাল ফোর্স প্রবলেম, যার জন্য অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনস্ট্যান্ট হয়। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি কনস্ট্যান্ট হয়ে যায়, তার মানে ওটা এসেন্সিয়ালি নির্ভর করছে কিসের উপরে, না একটা পজিশনের উপরে। তার পজিশনের উপরে যে নির্ভর করে তাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি, আর যেটা মোমেন্টামের উপরে নির্ভর করে সেটা বেসিক্যালি কাইনেটিক এনার্জি। তার মানে এটা কামস ফ্রম দ্য রোটেশনাল কাইনেটিক এনার্জি, বাট দিস বিহেভস অ্যাজ এ পোটেনশিয়াল। দিস ইজ কল দ্য সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল। এটা তোমার সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল। তাহলে যে এফেক্টিভ পোটেনশিয়ালটা একটা এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার থাকবে, আর একটা হচ্ছে মাইনাস জেড স্কোয়ার বাই ফোর বাই এপসাইলন জিরো আর থাকবে। একটা কুলম্বিক অ্যাট্রাকশন, একটা হচ্ছে তোমার সেন্ট্রিফিউগাল, মানে দিস ইজ মানে এটাকে সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল বলা হয়, যদি এটা রোটেশনাল কাইনেটিক এনার্জি থেকে আসছে। এবং তুমি যদি এর একটা স্কেমাটিক ছবি আঁকার চেষ্টা করো, সেটা হচ্ছে আর এর ফাংশন হিসেবে তুমি ভিএফএফটির আর এর ছবি আঁকার চেষ্টা করো, তাহলে দেখো। আচ্ছা, প্রথম কথা দেখো, যদি -1/r-টাকে মাথায় রাখো, তাহলে -1/r এর ছবিটা এরকম দেখতে হবে। এটা হচ্ছে তোমার মাইনাস জেড স্কোয়ার বাই ফোর বাই এপসাইলন জিরো আর এর ছবিটা হচ্ছে এরকম দেখতে। আর এইটা হচ্ছে তোমার এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ প্লাস স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ারের ছবি এরকম দেখতে। এবার দুটো যখন রেজাল্টেন্টের ছবি আসবে কেমন দেখতে হয় তখন ছবিটা এরকম দেখতে হবে। এই যে এটা হচ্ছে ভিএফএফটিভ আর এর ছবি, মানে পরিষ্কার দেখতে একটা মিনিমা দিয়ে যাচ্ছে। এই যে মিনিমা দিয়ে যাওয়াটা, এটাই তো তোমার স্টেবিলিটি দেবে। তখন পোটেনশিয়াল এনার্জি থেকে অ্যাজ এ ফাংশন অফ আর তুমি করছো, তাকে যে পোটেনশিয়াল এনার্জি একটা মিনিমা দিয়ে গেল, এটা ইকুইলিব্রিয়াম, এটা তোমার ইকুইলিব্রিয়াম লেন্থও দেবে, হ্যাঁ, এবং সেটা তোমার ডেপথ অফ দ্য পোটেনশিয়ালটা যে মিনিমা দিয়ে গেল, এটাই বলবে যে এটা অ্যাকচুয়ালি তোমার স্টেবল হবে। আর মানে এখানে তোমার রোটেশনাল কাইনেটিক এনার্জির জন্য সে বেশি করে বাইরে ছিটকে পড়তে চায় আর কি। আর কুলম্বিক অ্যাট্রাকশনের জন্য সে বেসিক্যালি নিউক্লিয়াসের কাছের দিকে আসতে চায়, পরে একটা মিনিমা দিয়ে যায় আর কি। হ্যাঁ, এই মিনিমাটা থাকা খুব দরকার তোমার স্টেবিলিটির জন্য। দেখ, আমি সলিউশন পরে আসছে, তাহলে যেটা কথা আগে মূল জায়গাতে ফিরে আসি আবার। তাহলে দেখো, সেপারেশন অফ ভেরিয়েবল করছি, তাহলে করে এইটাকে যখন এল ইন্টু এল প্লাস ওয়ান করলাম, তাহলে বাঁদিকেরটা এল ইন্টু এল প্লাস ওয়ান করে তুমি রেডিয়াল পার্ট অফ দ্য সলিডের ইকুয়েশনটাকে পেলে। আচ্ছা, আবার দেখো এগেন দেখো, -1/y থিটা ফাই 1/sin থিটা ডেল ডেল থিটা sin থিটা ডেল ডেল থিটা প্লাস 1/sin স্কোয়ার থিটা ডেল টু বাই ডেল ফাই স্কোয়ার y থিটা ফাই ইকুয়াল টু ই নয়, ইকুয়াল টু এল ইন্টু এল প্লাস ওয়ান, এল ইন্টু এল প্লাস ওয়ান। এই যে যেটা এখানে লিখেছি দেখো, এই যে যখন এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে এল ইন্টু এল প্লাস ওয়ান। ঠিক আছে। আচ্ছা, এটাকে কেমন করে লিখছো দেখো, এই যে ওয়াই থিটা ফাইটা তুমি গুণ করে দাও, তাহলে -1/sin থিটা ডেল ডেল থিটা sin থিটা ডেল ডেল থিটা প্লাস 1/sin স্কোয়ার থিটা ডেল টু বাই ডেল ফাই স্কোয়ার ইন্টু ওয়াই থিটা ফাই ইকুয়াল টু এল ইন্টু এল প্লাস ওয়ান ইন্টু ওয়াই থিটা ফাই। আমি এই পর্যন্ত তোমায় দেখালাম এটা। আর এবারে এইখান থেকে তুমি দুটো জিনিস একটুখানি খেয়াল করো। আমি এইটা এটা আসছি, এটা আমি একটা নাম লিখে রাখছি, হয়তো এখন 9 নম্বর ইকুয়েশন ধরে আমি লিখে রাখছি। এই ইকুয়েশনটা একটু ভালো করে তাকাও, তাকিয়ে তুমি দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট এখান থেকে পাবে। একটা হচ্ছে, তুমি এক কাজ করো, দুদিকে এইচ ক্রস স্কোয়ারটা গুণ করে দাও, তার মাইনাস এইচ ক্রস স্কোয়ার 1/sin থিটা ডেল ডেল থিটা sin থিটা ডেল ডেল থিটা প্লাস 1/sin স্কোয়ার থিটা
del 2 by del phi square into y theta phi equal to L into L plus 1 h cos square into y theta phi। তাহলে প্রথমে হচ্ছে আমি এখানে কি করেছি, আচ্ছা এখানে এইভাবে আরো দিয়ে না করে আমি যে ধরবে না, মানে টু ইম্পর্টেন্ট পয়েন্টস টু নোট, এইভাবে বলি ইম্পর্টেন্ট পয়েন্টস টু নোট। দেখো প্রথমে আমি বাঁ দিকে এবং ডান দিকে একটা এইচ কস স্কয়ার দিয়ে গুণ করে দিলাম, করে দেখো আমরা লাস্ট ক্লাসে সম্ভবত বলেছিলাম যে এই যে পার্টটা, দিস ইজ নাথিং বাট এল স্কয়ার অপারেটর, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে এল স্কয়ার অপারেটরটা খেয়াল করে দেখো, মাইনাস এইচ কস স্কয়ার 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কয়ার থিটা ডেল 2 বাই ডেল ফাই স্কয়ার, এটা হচ্ছে এল স্কয়ার অপারেটর। সেটা কি করেছে না ওয়াই থিটা ফাই এর উপরে কাজ করেছে, কাজ করে কি দিয়েছে, এল ইন্টু এল প্লাস 1 এইচ কস স্কয়ার ইন্টু ওয়াই থিটা ফাই দিয়েছে। তাহলে এই যে পার্টটা, তার মানে এল স্কোয়ারের যেটা ম্যাগনিটিউড সেটা হয়ে গেছে এল ইন্টু এল প্লাস 1 এইচ কস স্কোয়ার, অথবা এল এর ম্যাগনিটিউডটা হচ্ছে রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস 1 ইন্টু এইচ কস। এটা হচ্ছে তোমার স্কোয়ার অফ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম এইটা হচ্ছে তোমার বলতে পারো ম্যাগনিটিউড অফ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর এলটা বেসিক্যালি তোমার এখানে তার অ্যালাউড ভ্যালুটা আমি কিছু বলছি না, এটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম। এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো এইখান থেকে তুমি জাস্ট বেসিক্যালি এল মানে এই যে এল স্কোয়ারের যে আইগেন ভ্যালু ইকুয়েশনটা, সেটা কিন্তু এই পোলার কোঅর্ডিনেট সিস্টেমের যে শোডিঞ্জার ইকুয়েশন তার মধ্যে কিন্তু আছে, মানে অ্যাঙ্গুলার পার্ট অফ দ্য শোডিঞ্জার ইকুয়েশন তার মধ্যে কিন্তু এটা আছে। এটা একটা একটা প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট আর কি। আচ্ছা সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্টটা দেখো, তুমি এবারে কি করলে, এই যেটা পেয়েছো তার সঙ্গে আবার নিচে একটা অ্যাডিশনাল 2i গুণ করে দাও, মাইনাস এইচ কস বাই টোয়াইস আই 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা ডেল 2 বাই ডেল ফাই স্কোয়ার ইন্টু ওয়াই থিটা ফাই ইকুয়াল টু এখানে কত হচ্ছে এল ইন্টু এল প্লাস 1 এইচ কস স্কোয়ার বাই টোয়াইস আই ইন্টু ওয়াই থিটা ফাই। আচ্ছা খেয়াল করে দেখো তো, এই যে পার্টটা, এই পার্টটা বেসিক্যালি তোমার যে রিজিড রোটার প্রবলেম, রিজিড রোটারের জন্য হ্যামিল্টনিয়ান অপারেটর কিনা এটা, দেখো এটা একদম রিজিড রোটারের জন্য হ্যামিল্টনিয়ান অপারেটর ওয়াই থিটা ফাই, এবং এটা কত হচ্ছে, এটা তো এল স্কোয়ার বাই টোয়াইস আই, তার মানে এটা রোটেশনাল কাইনেটিক এনার্জি ইনটু ওয়াই থিটা ফাই। এটা দেখো দিস ইজ দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট শোডিঞ্জার ইকুয়েশন ফর রিজিড রোটার প্রবলেম। রিজিড রোটার প্রবলেমের জন্য টাইম ইন্ডিপেন্ডেন্ট শোডিঞ্জার ইকুয়েশন দেখো বেসিক্যালি এটা, তার মানে যেটা হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের মধ্যেই কিন্তু তোমার এই রিজিড রোটার প্রবলেমটা ঢুকে বসে আছে। রেডিয়াল পার্টটাকে তুমি সেপারেট করে ফেলছো, যে অ্যাঙ্গুলার পার্টটা থাকে, অ্যাঙ্গুলার পার্টটার মধ্যেই কিন্তু রিজিড রোটার প্রবলেমটা ঢুকে বসে আছে। সেই জন্য আমি আগের দিনে এই কথাটা বলছিলাম, রিজিড রোটার প্রবলেম তার সলিউশন, তার সেপারেশন অফ ভেরিয়েবল আলাদা করে করার দরকার নেই, কারণ হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের মধ্যেই কিন্তু রিজিড রোটারটা ঢুকে বসে থাকে। তাহলে এই জায়গায় এসে এই 9 নম্বর ইকুয়েশনে এসে দুটো ইম্পর্টেন্ট জিনিস যেটা নোট করার মতো সেটা তুমি নোট করে নেবে, ঠিক আছে? এবার তুমি আবার 9 নম্বর ইকুয়েশন আবার ফিরে এসো। দেখো 9 নম্বর ইকুয়েশনে এখনো কিন্তু ওয়াইটা তোমার থিটা ফাই দুজনের ফাংশন হিসেবে আছে। তাহলে এবারে ফিরে এসো ফর্ম ইকুয়েশন 9, ফর্ম ইকুয়েশন 9 তুমি ধরো লেট এই ওয়াই থিটা ফাইটা, এখন তুমি ধরে নাও একটা পার্ট হচ্ছে শুধু থিটার ফাংশন থিটা থিটা, আর একটা পাই ধরে নাও শুধুমাত্র এটা ফাই 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 এর ফাংশন, ঠিক আছে? 10 নম্বর ইকুয়েশন ধরো, 11 নম্বর, ঠিক আছে? তাহলে এবারে দেখো তুমি কি পাচ্ছ ইকুয়েশন
9 এটাকে বসিয়ে দাও, এই ওয়াই এর জায়গাটা বসিয়ে দাও, তার মানে মাইনাস 1/sin থিটা ডেল ডেল থিটা sin থিটা ডেল ডেল থিটা প্লাস 1/sin স্কোয়ার থিটা ডেল 2/ডেল ফাই স্কোয়ার, এইটা তার সঙ্গে হচ্ছে তোমার এই থিটা থিটা ফাই ফাই এইভাবে তুমি গুণ করলে ইকুয়াল টু এল ইন্টু এল প্লাস 1 থিটা থিটা ফাই ফাই, মানে যেখানে তোমার ওয়াই ছিল, এই যে এখানে ওয়াই ছিল, এখানে ওয়াই ছিল, এটা থিটা থিটা ফাই ফাই তুমি গুণ করে দিচ্ছ। এবারে এক কাজ করো, এই মাইনাসটা না এদিকে সরিয়ে দেবো। এবারে তুমি এই এখানে কাজটাকে করালে, যখন তুমি এই ডেল ডেল থিটাটা থিটা থিটা ফাই ফাই উপরে কাজ করবে, তখন তোমার ফাই ফাইটা কনস্ট্যান্ট হিসেবে রয়ে যাবে, শুধু কাজটা থিটার উপরে হবে। এটা কাজ করো, তোমার ফাই ফাই পার্টটা রেখে দাও, 1/sin থিটা, এখন আর ডেল লিখে লাভ নেই, ডি ডি থিটা সাইন থিটা ডি থিটা থিটা বাই ডি থিটা, এটা হলো প্লাস এইটা যখন কাজ করছে তখন কি হবে, তখন তোমার থিটা থিটাটা কনস্ট্যান্ট রয়ে গেল বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু ডি টু ফাই ফাই বাই ডি ফাই স্কোয়ার, এইটা ইকুয়াল টু ডান দিকে থেকে যাচ্ছে এল ইন্টু এল প্লাস 1 থিটা থিটা ফাই ফাই। আমি ডেরিভেটিভটাকে করলাম, আর এবারে তুমি থিটা থিটা ফাই ফাই দিয়ে পুরোটাকে আচ্ছা একটা মাইনাস হয়ে যাবে এখানে, কারণ এখানে মাইনাসটা ঘটিয়ে দিচ্ছে বলে এখানে একটা মাইনাস হয়ে গেল। আর এবারে তুমি থিটা থিটা ফাই ফাই দিয়ে ভাগ করে দাও, তাহলে 1/থিটা থিটা 1/sin থিটা ডি ডি থিটা সাইন থিটা ডি থিটা থিটা বাই ডি থিটা প্লাস 1/ফাই 1/sin থিটা, মানে এটাকে তুমি ভাগ করছো, আর থিটা থিটা ফাই ফাই যেভাবে থিটা পার্টটা কেটে গেল, 1/ফাই 1/sin স্কোয়ার থিটা ডি টু ফাই ফাই বাই ডি ফাই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এল ইন্টু এল প্লাস 1, এটা। তাহলে তুমি এটাকে একদিকে নিয়ে চলে আসো, আর সাইন স্কোয়ার থিটা যে পুরোটাকে গুণ করে দিই, এটা দাঁড়াচ্ছে এবারে এটা সাইন থিটা বাই থিটা থিটা হচ্ছে সাইন স্কোয়ার থিটাতে ভাগ করছে আর কি, কিন্তু ডি ডি থিটা সাইন থিটা ডি থিটা থিটা বাই ডি থিটা, এইটা। আর এখানে তোমার এইটা বাঁদিকে চলে আসুক, এটা হচ্ছে প্লাস এল ইন্টু এল প্লাস 1 ইন্টু সাইন স্কোয়ার থিটা করে, এবার এইখান থেকে সাইন স্কোয়ার থিটাটা হটে যাচ্ছে, ওটাকে তুমি ডান দিকে পাঠিয়ে দাও, তাহলে -1/ফাই ফাই ইন্টু ডি টু ফাই ফাই বাই ডি ফাই স্কোয়ার। এইটা একটা ইকুয়েশনটার নাম দিলাম, ধরে নাও এটা 12 নম্বর ইকুয়েশন। আচ্ছা এবারে দেখো, এই ইকুয়েশনের বাঁ দিকটা শুধুমাত্র থিটার উপর ডিপেন্ড করে, ডান দিকটা তোমার ফাই এর উপর ডিপেন্ড করে, তাহলে লেফট হ্যান্ড সাইড ডিপেন্ডস only on theta, right hand side depends only on phi। এবারে for arbitrary variation of theta and phi, this equation will be satisfied if each side is separately equal to a constant। আমি বললাম যে লেট, এই ধরো সাইন থিটা বাই থিটা থিটা ডি ডি থিটা সাইন থিটা ডি থিটা থিটা বাই ডি থিটা প্লাস এল ইন্টু এল প্লাস 1 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু মাইনাস 1/ফাই ফাই ডি টু ফাই ফাই বাই ডি ফাই ফাই, এটাকে আমি লিখলাম ধরো এম স্কোয়ার, এটাকে আমি এম স্কোয়ারের সঙ্গে সমান করলাম। তাহলে দেন কি দাঁড়াবে, তাহলে দেন তুমি লিখতে পারো সাইন থিটা বাই থিটা থিটা ডি ডি থিটা সাইন থিটা
ডি থিটা থিটা বাই ডি থিটা প্লাস এল ইন্টু এল প্লাস ওয়ান সাইন স্কোয়ার থিটা, এটা তোমার এম স্কোয়ারের সঙ্গে সমান হলো এটা। আচ্ছা, এবারে এটাকে তুমি এই থিটা থিটা থেকে গুণ করে দাও আর সাইন স্কোয়ার থিটা দিয়ে ভাগ করে দাও, তাহলে ওয়ান বাই সাইন থিটা ডি ডি থিটা সাইন থিটা ডি থিটা থিটা বাই ডি থিটা, এইটা এখানে থেকে যাচ্ছে তোমার, আচ্ছা প্লাস ডি লিখি, প্লাস প্লাস এল ইন্টু এল প্লাস ওয়ান, এইটা হলো, তুমি কি করেছো এটাকে, এটাকে তুমি যেটা করেছো সাইন স্কোয়ার থিটাতে ভাগ করে দিয়েছো, হ্যাঁ, আর সেটা যদি গুণ করে, তাহলে এল ইন্টু এল প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু থিটা থিটা, দিস অ্যাকচুয়ালি ইকুয়াল টু কি। এই যে ইকুয়েশনটা এলো দেখো, এই ইকুয়েশনটা হচ্ছে তোমার মানে থিটা পার্ট অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন, এটা যে থিটা পার্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। এখানে আর পার্টটাকে লিখেছিলাম তো, এইটা এই যে ইকুয়েশনটা লেখা হয়েছে, এটা হচ্ছে আর পার্ট অফ দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশন, আর পার্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, এটা হলো থিটা পার্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। এটা আর কি পড়ে আছে, এই পার্টটাকে এম স্কোয়ার লিখলে, তাহলে এগেন মাইনাস ওয়ান বাই ফাইভ ফাইভ ডি টু ফাইভ ফাইভ বাই ডি ফাইভ স্কোয়ার, তো তোমার এম স্কোয়ারের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, বা তুমি এখান থেকে লিখলে ডি টু ফাইভ ফাইভ বাই ডি ফাইভ স্কোয়ার প্লাস এম স্কোয়ার ফাইভ ফাইভ, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু জিরো। এই যে ইকুয়েশনটা এলো, এইটা হচ্ছে কি তোমার ফাইভ পার্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, দিস ইজ দ্য ফাইভ পার্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। তাহলে দেখো, তাহলে আমরা কি করলাম না, সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিকে তোমার আর পার্ট, থিটা পার্ট এবং ফাই পার্ট, এই তিনটে পার্টকে আমি আলাদা করে ফেললাম। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, একটা একটু লেন্দি এবং বোরিং কিছু ক্যালকুলেশন করলাম, যেটা অ্যাকচুয়ালি প্রবলেমটাকে পর 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 করে পড়তে গেলে তোমার কাজে লাগছে। তাহলে প্রথমে যে জিনিসটা বুঝতে হচ্ছে, যেটা বোর্ড থিওরিতে তুমি পড়েছো, যে হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেনাইট ওয়ান ইলেকট্রন আয়ন, তাদের জন্যই আমি অ্যাকচুয়ালি এখানে ওয়েভ মেকানিক্যাল মডেলে বা কোয়ান্টাম মেকানিক্যালি প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করবো, যে পোটেনশিয়াল এনার্জির যে স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল, এই স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল কেন বলা হচ্ছে আর কি, সেটা তোমাকে প্রথমে বুঝে নিতে হবে। আর এবারে তুমি প্রথমে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা লিখে ফেললে থ্রি ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, একটা সিক্স ভেরিয়েবল প্রবলেম বলে তোমাকে ওখান থেকে থ্রি ভেরিয়েবল প্রবলেম রিডিউস করতে হচ্ছে, তার জন্য সেন্টার অফ মাস এবং রিলেটিভ কোঅর্ডিনেটে তুমি সাবস্টিটিউশনটাকে করলে, পরে দুটো ইকুয়েশনে পেলে। প্রথম ইকুয়েশনে ট্রান্সফার করা মোশন অফ দ্য মলিকুল অ্যাজ এ হোল রিপ্রেজেন্ট করে, যেটা নিয়ে আমি ইন্টারেস্টেড নই। সেকেন্ডটা যে রিলেটিভ মোশন অফ দ্য ইলেকট্রন উইথ রেসপেক্ট টু দ্য নিউক্লিয়াস, সেটা রিপ্রেজেন্ট করে, যেটা নিয়ে অ্যাকচুয়ালি আমার ইন্টারেস্টেড। ঠিক আছে, কিন্তু ওই সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিকটা তুমি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে করতে পারবে না, সেখানে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে হয়তো আসতে হলো। পোলার কোঅর্ডিনেট সিস্টেমে তোমার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন তুমি পেয়ে গেলে, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম, সেটা তুমি পেয়ে যাবে। এবার তুমি সেপারেশন অফ ভেরিয়েবল এলে, মানে এই যে ইকুয়েশনটা হচ্ছে তোমার মুখস্থ করে ফেলতে হয়, মানে এটা পরীক্ষায় ওই এত ডেরিভেশন টেরিভেশন তো দেয় না, একবারে বলে দেয় পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ইলেকট্রনিক শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে লেখো, মানে এই পার্টটা তুমি মুখস্থ করে নেবে। এবার সেপারেশন অফ ভেরিয়েবল আসছে, সেপারেশন অফ ভেরিয়েবলে যেমন করে পরপর পরপর করতে হয়, লেন্দি ক্যালকুলেশন, কিন্তু তোমার এটা বুঝতে অসুবিধা হবে না। একটা হচ্ছে আর পার্টটা তোমাকে আলাদা করে ফেলতে হচ্ছে, আর পার্টটাকে সলভ করে তুমি জাস্ট রেডিয়াল পার্ট অফ দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশনটা পাবে, মানে রেডিয়াল পার্ট বলছে মানে আর ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য ওয়েভ ফাংশনটা পাবে, এবং এখান থেকে অ্যাকচুয়ালি এনার্জিটা পাওয়া যায়। সেগুলো পরে আলোচনা করা হবে। এটা আজ এফেক্টিভ পটেনশিয়ালটাকে বলেছি। আচ্ছা, এবার থিটা পাই পার্টটাকে আলাদা করার জন্য তুমি একটা থিটা ডিপেন্ডেন্ট পার্ট একটা তুমি বের করে ফেললে, এই থিটা ডিপেন্ডেন্ট পার্টটাকে আলাদা করে বের করে ফেললে। আর ফাই ডিপেন্ডেন্ট পার্টটা খুব ইজি, দেখো বেসিক্যালি
তোমার প্রবলেম তুমি যখন পার্টিকেল রোটেটিং এর রিং প্রবলেম করেছিলে বেসিক্যালি তুমি এই ইকুয়েশনটাই পেয়েছো। পার্টিকেল রোটেটিং এর রিং প্রবলেমটা যখন করেছিলে দেখো তুমি বেসিক্যালি এটা পেয়েছো, এই ইকুয়েশনটা ছিল। বা রিজিড রোটার প্রবলেমটা আমি সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিকে আলাদা করে দিইনি, আমি বলেছিলাম যে ওইটা হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে আবার করতে হবে। তুমি যদি রিজিড রোটার প্রবলেমটাকে সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিকে থিটা পার্ট এবং ফাই পার্ট আলাদা করতে, ফাই পার্টটা এক্স্যাক্টলি তোমার এটাই বেরোবে। ঠিক আছে, তো দেখো তাহলে যা হলো তাতে কারো কিছু অসুবিধা আছে কিনা বলে না। ঠিক আছে, হয়েছে, ঠিক আছে তো। আচ্ছা আচ্ছা, আজকার এর বেশি এগোবো না, এখানেই আমরা রাখবো। আচ্ছা, এবারে আমাদের নেক্সট যেটা করতে হবে, প্রথম কথা হচ্ছে যে এই ডিটেল সলিউশন অফ ফাই ডিপেন্ডেন্ট পার্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট সোলিঞ্জার ইকুয়েশন, এইটা আমাদের সিলেবাসে আছে এইটা। আর রেডিয়াল পার্ট এবং যেটা থিটা পার্ট, আর ডিপেন্ডেন্ট এবং থিটা ডিপেন্ডেন্ট পার্টটা হচ্ছে উইদাউট সলিউশন। এবারে আর আর অ্যান্ড থিটা থিটা এইটা হচ্ছে তোমার উইদাউট সলিউশন। মানে পরিষ্কার সিলেবাসে দেখা থাকে এগুলো উইদাউট সলিউশন করে, কারণ এগুলো সলিউশন করলে আবার প্রত্যেকটা তোমার একটা লেন্দি ক্যালকুলেশন, মানে রিজিড রোটার সরি আর ডিপেন্ডেন্ট পার্টটা সলিউশন বা রেডিয়াল পার্টটাকে সলভ করে আর আর পার্টটাকে পেতে গেলে সেটা তোমার একটা বেশ একটা বড় ক্লাস, 2 ঘন্টার ক্লাস। থিটা পার্টটা করতে গেলেও ঠিক 2 ঘন্টার ক্লাস, তার ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, লিজেন্ডি লগারে পলিনোমিয়াল ইত্যাদি ফর্মসে বড় জিনিস করতে হবে এগুলো। এটা করে তুমি যেটা হবে ওভারঅল ওয়েভ ফাংশনটাকে পেতে হবে, তার সঙ্গে সঙ্গে আদার ফিজিক্যাল কোয়ান্টিটি সাচ অ্যাজ এনার্জিটা তুমি কেমন করে পাবে, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম স্কোয়ারটা তুমি কেমন করে পাবে, জেড কম্পোনেন্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম কেমন করে পাবে, এইগুলো আমাকে করতে হবে। তারপরে মানে এটা একটা ক্লাস আমরা এইগুলোকে বলবো, সেইটা হয়ে যাওয়ার পরে বাকি যে পার্টটা থাকবে তোমার, আচ্ছা তার সঙ্গে এই ওভারঅল ওয়েভ ফাংশন, তার সঙ্গে তুমি অবশ্যই কনস্ট্রাকশন অফ রিয়েল অরবিটালস, হ্যাঁ কনস্ট্রাকশন অফ রিয়েল অরবিটালসও কেমন করে তুমি কনস্ট্রাক্ট করবে সেটা তোমাকে অ্যাট দ্য সেম টাইম থেকে জেনে নিতে হবে। হ্যাঁ, কনস্ট্রাকশন অফ রিয়েল অরবিটালস এগুলোকে আমরা করব। এইটা করে ফেলার পরে যখন তুমি রিয়েল অরবিটাল গুলো পেলে, সেই রিয়েল অরবিটাল গুলো থেকে যা যা করতে হবে সেটা ইভেন ক্লাস 11-এর অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে বা বিএসসি ফার্স্ট ইয়ার অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে সেগুলো তুমি করেছো আর কি। ওয়েভ ফাংশনের প্লট, প্রবাবিলিটি ডেন্সিটি প্লট, রেডিয়াল ডিস্ট্রিবিউশনের প্লট, অ্যাঙ্গুলার প্লট, সেখান থেকে মোস্ট প্রবাবল রেডিয়াস বের করা, অ্যাভারেজ রেডিয়াস বের করা ইত্যাদি ইত্যাদি। তাহলে বোরিং জিনিসপত্র যেটা হাইড্রোজেন অ্যাটম সংক্রান্ত সেটা মোটামুটিভাবে আমি কভার করে ফেলেছি। পরের দিন যখন আর পার্ট এবং থিটা পার্টের সলিউশনটা লিখবো সেটা তোমার বোরিং লাগবে, কারণ উইদাউট সলিউশন করতে হচ্ছে, তার এক্সপ্রেশনগুলো কমপ্লিকেটেড দেখতে। ফাই পার্টের সলিউশনটা তো পার্টিকে রোটেটিং রিং প্রবলেম করার সময় অলরেডি কিন্তু করে ফেলেছি, এটা বেসিক্যালি রিভিশনের মতো করে হবে। আর এই ওভারঅল যে ওয়েভ ফাংশনগুলো দেখবে ইন জেনারেল কমপ্লেক্স হিসেবে অ্যাপিয়ার করবে, কিন্তু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ইত্যাদি করার জন্য তোমার রিয়েল ওয়েভ ফাংশনটা লাগে, তাহলে রিয়েল তুমি কেমন করে বানাবে সেটা একটা জায়গা থাকে। তারপর সেখান থেকে বাকি যে ক্যালকুলেশনগুলো করতে হবে সেটা বেশ সহজ ব্যাপার, কঠিন কিছু নয়। আমরা এভাবে পরপর করে চলবে, দেখবে সুন্দর করে শেষ হয়ে যাবে, সমস্যা কিছু নেই। চলো তাহলে আজকে আমাদের এই পর্যন্ত রইল, তাহলে এন্ড অফ লেকচার 6। তো দেখো কারো যদি কিছু অসুবিধা থাকে বলো। সব বুঝেছো তো? স্টেপ বাই স্টেপ করবে।